আচ্ছা, আমি গত ক্লাসে হচ্ছে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। জ্যাম সফটওয়্যার প্রথমে জ্যাম সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, পরে জ্যাম সফটওয়্যারের পারপাসে হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই ব্যাপারগুলো দেখাইছিলাম। সো আজকে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আগাবো আর কি। তো এর আগে আমি একটা কনসেপ্ট আপনাদেরকে একটু দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট এর পাতা আমরা যেটাকে বলি, যেখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করি। এখন এই ওয়েবসাইট গুলো বিভিন্ন ধরনের আছে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ব্লগ ওয়েবসাইট আছে। ব্লগ ওয়েবসাইট বলতে একটা এক্সাম্পল দেখাই আপনাকে। যেমন ধরেন জাকি.মি। আপাতত আমার কাছে এই সাইটটা আগে ছিল টেকটিউনস, কিন্তু টেকটিউনস এর আসলে সাইটের স্ট্রাকচার ভেঙে গেছে। আমি দেখছিলাম কিরকম জানি একটা অবস্থা হয়ে গেছে নতুন। সো এর জন্য জাকি.মিটাতে দেখাচ্ছি। সো এখানে এই ধরনের জাকি.মি হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট। সো এটা হচ্ছে এক ধরনের টেকনোলজি ব্লগ, যেখানে হচ্ছে টেকনোলজি রিলেটিভ বিভিন্ন ধরনের টপিক নিয়ে লেখা হয়। আবার এইগুলাকে আমরা ব্লগ বলি আর কি, সহজ কথা বিভিন্ন ধরনের জ্ঞান শেয়ার করা। যেমন জাকি.মি, জাকির হুসেন, উনি হচ্ছে এটা হচ্ছে ওনার পার্সোনাল ব্লগ। তার মানে এখানে লেখালেখি ব্লগ আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পার্সোনাল ব্লগ, আর একটা হচ্ছে সবাই মিলে লিখে আর কি, যেটা তো একজনই মালিক, ওনার একজনই, শুধু ওনার ওয়েবসাইটে উনি লিখবে, এটাকে বলা হয় পার্সোনাল ব্লগ। বিদেশে এটা নিয়ে খুব প্রচলন আছে। যে যে টপিকের মানুষ, কেউ আছে ফুড নিয়ে পড়ালেখা করেছে, তার প্রফেশনালি শেফ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ফুড নিয়ে লেখালেখি বিভিন্ন টিপস, যার ডাক্তার ডাক্তার মানে হেলথের উপরে টপিকে লেখালেখি করে, মানে যে যে এক্সপার্ট সেই টপিকের উপরে পার্সোনাল ব্লগ থাকে বাইরের দেশে সবারই। সো বাংলাদেশে এই জিনিসগুলা প্রচলন আস্তে আস্তে বাড়তেছে, হয়তো একটা সময় দেখা যাবে প্রচুর এটার হয়ে যাবে। মানে ওয়ান কাইন্ডস অফ, আমি যেটা বলি যে একটা ব্লগ ওয়েবসাইট, একটা ইউটিউব চ্যানেল, এগুলো আছে ওয়ান কাইন্ডস অফ একটা বিমার মতো কাজ করে। যেমন হচ্ছে বীমা কোম্পানিতে আমরা টাকা দিয়ে টাকা জমায়ে রাখি, একটা সময় এখান থেকে একটা লভ্যাংশ বা একটা ফ্যাসিলিটি আমরা পাই। তো ঠিক এরকমই একটা দিন শেষে আপনাকে দেখবেন যে সার্ভিস দেয় আর কি। সেখান থেকে ভালো একটা আর্নিং একটা সোর্স ক্রিয়েট হয় একটা সময়। সো যখন আপনার পপুলারিটি হয়ে যাবে, সো আপনি লিখতে লিখতে একটা বিষয় হয়, আপনার নলেজটা শেয়ার করতে পারছেন, অন্যরা এখান থেকে উপকৃত হচ্ছে শিখে। আর একটা বিষয় হচ্ছে শিখে আরো বেশি শেখা যায়। এটা হচ্ছে বিষয় আর কি, লেখার মাধ্যমে নলেজটাকে আরো বেশি বৃদ্ধি করা যায়, এই হচ্ছে মূলত বিষয়। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ব্লগ ওয়েবসাইট আসলে পার্সোনাল ব্লগ ওয়েবসাইটও হয়ে থাকে, আবার অনেকজন মিলেও ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারে। যেমন হচ্ছে আমরা যদি দেখি যে একটা ওয়েবসাইট আছে শিক্ষক.কম, শিক্ষক.কম মেবি ওয়েবসাইটটা, আমি একটু দেখছি। বানামটা মনে একটু ভুল। আচ্ছা, হয়তো সাইটটা কেন নট রিচ। আচ্ছা, সাইটটা এখন বর্তমানে নাই। বা আমরা আরো যদি একটা ওয়েবসাইট দেখি, যেমন টেকটিউনস.কম, এগুলো বাংলাদেশে খুব পপুলার কিছু ব্লগ। টেকটিউনস লিখে সার্চ দিই, তারপর কি কি সাজেশন আছে। হ্যাঁ, টেকটিউনস.com.bd। সাইটের স্ট্রাকচারটা এখন আগের মতো নাই, মোবাইল রেসপন্সিভ করছে তারা। তো শুধুমাত্র অধিকাংশ দেখা যাচ্ছে যে মোবাইলের উপর ভিত্তি করে তাদের ওয়েবসাইট এইভাবে ব্যাপক বিস্তার লাভ করেছে। একটা মিনিট। সো এখানে আমার কাছে আপাতত দুইটা ওয়েবসাইট আছে। একটা হচ্ছে .me, এটা হচ্ছে পার্সোনাল ব্লগ ওয়েবসাইট। আর এখান থেকে আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে techtunes.com.bd। এটা আবার একটা পপুলার ওয়েবসাইট, যেখানে আবার একজন লেখালেখি করে না, এখানে হচ্ছে অনেকে লেখালেখি করতে পারে। চাইলে আপনিও এখানে একটা অ্যাকাউন্ট খুলে, এই যে সাবমিট পোস্ট অপশন আছে, এখানে গিয়ে আপনিও পোস্ট করতে পারেন, অথবা আপনি এখানে অ্যাকাউন্ট খুলে ইয়ে করতে পারেন। যেমন হচ্ছে দেখেন মেম্বার্স, তারা হচ্ছে এখানে বিভিন্ন নাম দিয়ে, অনেকে নিজের নাম ব্যবহার না করে অন্য নাম ব্যবহার করে, অনেকে আপনার এখানে অ্যাকাউন্ট খুলে তারা লেখালেখি কাজ করে থাকে আর কি, বা নলেজ শেয়ার করার করে কাজ করে থাকে। যাই হোক, সো ব্লগ জিনিস আশা করি বুঝতে পারছেন, নির্দিষ্ট একটা টপিকের উপর লেখালেখি কাজ করে। সো একটা ওয়েবসাইটের যে ওনার, সে চাইলে একাই লেখালেখি করতে পারে। যদি একাই লেখালেখি করে, তাহলে সেটা হবে পার্সোনাল ব্লগ। আর সে ব্যতীত সেও লিখবে, অথবা সে অন্য কাউকে পারমিশন দিচ্ছে যে তার ওয়েবসাইটে এসে লেখার জন্য। যদি এরকম হয়ে থাকে, তাহলে মাল্টি ইউজার ব্লগ আমরা বলতে পারি, যেটা বলি আর কি। সো এই হচ্ছে বিষয়। সো আমরা এই ব্লগ সাইটগুলো কিভাবে তৈরি করব, এটা আমরা দেখব। সো সর্বপ্রথম এই ধরনের বেসিক লেভেলের বেসিক লেআউটের ব্লগটা কিভাবে তৈরি করতে হয় এটা দেখব। সো ব্লগের ওয়েবসাইটে একটা আইডিয়া নিলাম, এখন আমরা চলে যাই যে নিউজ পেপার ওয়েবসাইট কেমন হতে পারে। যেমন ধরেন প্রথম আলো.কম। আচ্ছা, যাচ্ছি এখানে প্রথম আলো.কম। সো এই যে প্রথম আলো ওয়েবসাইট,
এটা হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট, তার মানে আগেরটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট, এটা হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে ব্লগ ওয়েবসাইট আর নিউজ পেপার ওয়েবসাইটের মানে অনেক কিছুই কাছাকাছি, কিন্তু বিষয়টা হচ্ছে লেআউটগত পার্থক্য আছে। মানে যেমন এখানে দেখবেন প্রত্যেকটাই হচ্ছে এক একটা কন্টেন্ট, মানে যা কিছু আছে তাই তো কন্টেন্ট, বা এটাকে আমরা এক একটা বলি এজ এ নিউজ, মানে এখানে আলাদা আলাদা নিউজ আছে। আর এখানে আমরা বলি যখন আমরা ব্লগ ওয়েবসাইটে আসি তখন এইগুলাকে বলে এক একটা পোস্ট। যেমন ফেসবুকে আমরা কি করি, পোস্ট লিখি না, বা স্ট্যাটাস দেই যেটাকে আমরা বলি। সো ফেসবুকে হচ্ছে আমরা স্ট্যাটাস দিচ্ছি, মানে পোস্ট করাটাকে আমরা বলতে স্ট্যাটাস দেওয়া, আর এখানে আমরা এটাকে বলতেছি যে পোস্ট। মানে এরকম এক একটা কন্টেন্ট বা এক একটা টপিক হচ্ছে এক একটা পোস্ট, হ্যাঁ। আর নিউজ পেপার ওয়েবসাইটে এক একটা এইগুলাকে বলতেছি এক একটা টপিক, মানে এক একটা নিউজ। এখানে তো আর ইয়ে হবে না, তাই না? তো এরকম আর কি বিষয়টা। সো এক এক সময় এক একটা ওয়েবসাইট ভিত্তিক আমরা এক একটা নামকরণ অনেক সময় ব্যবহার করে থাকি। সো এখানে সবচেয়ে কমন বিষয় যেটা, ব্লগ আর নিউজ পেপার ওয়েবসাইটে, নিউজ পেপারেও ক্যাটাগরি আছে, যেমন রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, বিশ্ব, বাণিজ্য, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। সো আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা নিউজ, এখানে আমি যদি স্ক্রল করি এখানে সব ধরনের নিউজ আমি দেখতে পাচ্ছি, সকল ক্যাটাগরি নিউজ আমার এখানে আসতেছে। যে এখন আমি যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কোনো ক্যাটাগরি পোস্ট দেখতে চাই, যেমন হচ্ছে ধরেন বাংলাদেশ, বা হচ্ছে ধরেন বিশ্ব, বা হচ্ছে এখানে খেলা, আমি খেলাতে ক্লিক করছি, তাহলে খেলাধুলা সংক্রান্ত যত নিউজ আছে শুধু আমাকে এগুলোই দেখাচ্ছে, এর ব্যতীত কিন্তু আমাকে অন্য কিছু কিন্তু আর দেখাচ্ছে না। তো এই আর কি একটা বিষয়। এখানে ক্যাটাগরিটা আছে ঠিক একইভাবে, ধরেন আমি ওয়েবসাইটে আসলাম, এখানেও ক্যাটাগরি আছে, যেমন অ্যান্ড্রয়েড, অনুপ্রেরণা, বা ফ্রিল্যান্সিং, সায়েন্স ফিকশন। আমি যদি ফ্রিল্যান্সিং ক্লিক করি তাহলে সব ধরনের এখানে দেখাবে না, আমাকে শুধু সেই পোস্টগুলো দেখাবে যেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড যেটা আমরা বলি আর কি। সো এই হচ্ছে মজার বিষয় যে ব্লগ ওয়েবসাইট আর হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইটের কন্টেন্ট গুলা ক্যাটাগরি ওয়াইজ সাজানো থাকে। এই হচ্ছে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে ব্লগ ওয়েবসাইটের লেআউটটা দেখতে একরকম হয়, আর নিউজ পেপার ওয়েবসাইটের লেআউটটা অন্য ধরনের হয়ে থাকে। তাহলে আমরা দুই ধরনের ওয়েবসাইট এখন পর্যন্ত আইডিয়া দেখলাম, যে ব্লগ ওয়েবসাইট আর হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট। তারপরে আমরা একটা আইডিয়া দেখি যে কর্পোরেট ওয়েবসাইট অথবা ধরেন এজেন্সি ওয়েবসাইট গুলা কেমন হয়ে থাকে। আমি একটা সিম্পল একটা ওয়েবসাইট দেখাই, যেমন হচ্ছে ধরুন chronico.net, আরেকটা সাইট আছে, এটা ডেমো আপডেটের কাজ চলতেছে আপাতত, এটার হোস্টিং গত একটু প্রবলেম চলছে, সো এর জন্য এটা দিয়ে দেখাচ্ছি। তো এই ধরনের ওয়েবসাইটটা দেখেন, এটার লেআউটটা কিন্তু আবার একটু ভিন্নতা আছে, মানে ওই দুইটার সাথে কোনোটার সাথেই যাচ্ছে না কিন্তু। সো এটাকে বলছে আমরা এজেন্সি ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট। সো তার মানে কি বুঝতেছেন, এখানে তিন ধরনের ক্যাটাগরি আমরা ওয়েবসাইট দেখলাম। এটা হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট, এটা হচ্ছে নিউজ ওয়েবসাইট, আর এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট বা এজেন্সি ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইট অনেক রকম হয়ে থাকে, এছাড়া আরো অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন ধরেন হচ্ছে যেমন হচ্ছে আপনার কি আরো অনেক ধরনের নাম আছে, যেমন হচ্ছে বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইট, হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন আমরা যদি বলি আহ, আরো অনেক ধরনের কি কি জানি, এগুলার নাম বলে এই মুহূর্তে আমার মনে আসতেছে না, মানে ক্রাইটেরিয়া মানে অনেক ধরনের ক্রাইটেরিয়া, অনেক ধরনের ইয়ে আছে। তারপরে আরেকটা জিনিস আছে ল্যান্ডিং পেজ, যারা মার্কেটিং এর থ্রুতে অনেক ধরনের ওয়েব পেজ তৈরি করে থাকে, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, লিড জেনারেশন, অপটিন ল্যান্ডিং পেজ, এরকম আমরা অনেক কিছু দেখবো। তারপরে ই কমার্স ওয়েবসাইট, হ্যাঁ। তো এগুলা কিন্তু এই যে আমি নামগুলা বলছি, মানে নামের উপর ভিত্তি করে, মানে এগুলো ধরনের উপর ভিত্তি করে কিন্তু এক একটা ওয়েবসাইটের লেআউট কিন্তু এক এক ধরনের হয়ে থাকবে। সো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। যেহেতু আজকে ওয়ার্ডপ্রেসে একদম সেকেন্ড ক্লাস, তার মানে প্রথম ক্লাসে আমরা ইনস্টলেশন এই বেসিকগুলো পার্টগুলো দেখছি, তো স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সো আজকে আমরা যে জিনিসটা দেখবো যে একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো একটু স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসগুলো দেখবো। তো এখন আমরা আসি, ওভারভিউ আমরা নিলাম যে যেহেতু ওয়ার্ডপ্রেসে দিয়ে আমরা কি কি করতে পারি এই বিষয়টা আমরা দেখলাম। সো এখন ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি, বা এই যে ব্লগ সাইট বলেন বা নিউজ পেপার ওয়েবসাইট বা কর্পোরেট, প্রত্যেকটা জিনিসই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সম্ভব। তবে এখন একটা কাজ করার জন্য হয়তো আমার এক একটা থিম অথবা এক এক ধরনের প্লাগইনের সাহায্য নিতে হতে পারে, ডিপেন্ড করে আমার সাবজেক্টের উপরে। এখন কথা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিন্তু যাত্রাটা শুরু হয় প্রথমে ব্লগ ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, মানে ব্লগ তৈরি করার উদ্দেশ্যেই মূলত ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু হয়। তারপরে টেকনোলজি আপডেট বা বিভিন্ন ধরনের প্রোগ্রামারদের নিত্য নতুন চিন্তা ভাবনা, এগুলা করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে এটা পরিবর্তন হতে হতে এখন ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে থিম আর প্লাগইনের থ্রুতে এখন অনেক কিছুই করা যায়, বা সবকিছুই তৈরি করা যায়, এটাও বলা যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়।
তো আমরা স্টেপ বাই স্টেপ এখন শুরু করি। এখন আমার নতুন করে আমার আসলে আপনার তো অন্যদের গত ক্লাসে অন্য আরেকজনের দিয়ে দেখাইছিলাম যে কিভাবে থিম এন্ড প্লাগইন থিম কিভাবে ইনস্টল করতে হয় বা ধরেন ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয়। মানে আমার নিজের কম্পিউটারে তো অনেকক্ষণ সময় লাগবে, তাই না? সো আমার অলরেডি আমার সার্ভারে একটা টেস্ট নামক একটা ফোল্ডারের ভিতরে অলরেডি একটা ইনস্টল করা আছে, হ্যাঁ। সো এটাতে আমি দেখাচ্ছি, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো অনেকগুলো অলরেডি কন্টেন্ট পাবলিশ হয়ে গেছে এবং কি এখানে অনেকগুলা মেনু হিসেবে অনেক কিছু হয়ে গেছে। তো এইগুলা কিভাবে আসলো এই জিনিসটা তো একটা বোঝানো দরকার, তাই না? বা এমনও হতে পারে যে আপনি অলরেডি একটা ওয়েবসাইটে কাজ করে ফেলছেন, সামহাও আপনি চাচ্ছেন না যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে, আপনি চাচ্ছেন ওয়েবসাইটটাকে একদম নতুনের মতো করে ফেলতে। আচ্ছা, সো আমরা একটা এখন এই কাজটা কিভাবে করব? সো এই কাজটা করার জন্য হচ্ছে আমরা একটা প্লাগইনের সাহায্য নিব। আমার কাজটা কি, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটাকে একেবারে নতুন করে ফেলবো, যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর ওয়েবসাইটের অবস্থাটা যেরকম থাকে ঠিক ওই অবস্থা আমি নিতে চাচ্ছি। সো এই কাজটা করা যাবে সেটা হচ্ছে একটা প্লাগইনের থ্রুতে। সো আমি আজকে প্রথমেই প্লাগইনে চলে যাচ্ছি একটু হুটহাট করে। এটা আসলে স্টেপ বাই স্টেপ যাওয়ার প্ল্যান ছিল, যাই হোক এটা বুঝবেন আশা করি। আহ, তাহলে প্লাগইনের কাজগুলো কি, আসলে এগুলো একটা আইডিয়া চলে আসবে আপনাদের। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে যা কিছু আছে দুইটা জিনিস আমরা বেশি কাজ করবো, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। থিম আমাদেরকে কি সাহায্য করবে, একটা ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধন করতে আমাদের সাহায্য করবে। আর প্লাগইন কি করব, এক একটা ফাংশনালিটি অ্যাড করার জন্য হচ্ছে এক একটা প্লাগইনের আমরা সাহায্য নিব আর কি। তো ঠিক আছে, আমরা যাচ্ছি ড্যাশবোর্ডে, এখান থেকে চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ড আসার পর আমরা এখানে প্রত্যেকটা টপিক আলোচনা করব। তার আগে আমি একটু এটা আপনাদের লাগবে না, কিন্তু একটু দেখে রাখেন, পরবর্তীতে আপনাদের এই সিস্টেমটা কাজে লাগতে পারে। আমরা প্রথমে আজকে চলে যাচ্ছি প্লাগইন থেকে ইনস্টলেড প্লাগইন। এটা আপনাদের লাগবে না, এটা আমি কাজটা দেখান থ্রুতে, কারণ এটা হয়তো পরেও আমি দেখাই দিতাম, বাট এখনই দেখাই নিচ্ছি আর কি। সো একটা প্লাগইন আছে, আমি প্লাগইনটা অ্যাড করার জন্য অ্যাড নিউতে যাচ্ছি। আচ্ছা, সো আমি যে প্লাগইন ইউজ করব সেটা হচ্ছে ডাব্লিউপি রিসেট। আচ্ছা, এটা একসাথে লিখি, আমি একটু স্পেস দিয়ে লিখি জিনিসটা। আচ্ছা, রিসেট বানানটা ভুল হয়েছে এখানে, রিসেট SET হবে। এই যে ডাব্লিউপি রিসেট, এটাকে একটু ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে চলে যাচ্ছি ইনস্টল নাও। সো ইনস্টল করতে একটু সময় লাগতে পারে, সেটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, সেটা আপনারা জানেন। ওকে, সো ইনস্টল করে নিলাম, সেটা একটু দিচ্ছি। সো ডাব্লিউপি রিসেট দিয়ে আসলে অনেক কাজে আছে, আমি এটা দেখাবো। আপনি দুইটা কাজ করতে পারবেন। আমি একটু বলে রাখি, তাহলে আপনার পরবর্তী মনে রাখতে সুবিধা হবে। ধরুন আমি একটা কোনো কাজ করছি, আমি চাচ্ছি যে কাজটা আমার মনের মতো হচ্ছে না বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসটাকে একদম ঠিক আগের মতো করে ফেলতে। সো এই প্লাগইনের থ্রুতে আমি করে নিতে পারবো। এবং পাশাপাশি ধরুন আরেকটা কাজ করা যাবে, ধরুন আমি একটা ওয়েবসাইট টোটালটা কমপ্লিট করলাম, আমি চাচ্ছি এটাকে একটু ব্যাকআপ করে রাখতে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে কি আমরা একটা, যেমন আমরা একটা কি করতে পারি যে আমরা ছবি তুলে রাখি না, সো এখানে একটা অপশন আছে যে স্ক্রিনশট বা স্ন্যাপ, স্ন্যাপ নেওয়া বা ছবি তোলা যেটার মতো বোঝায় আর কি। সো স্ক্রিনশটটা নিয়ে নিলে আপনি পরবর্তীতে এটাকে আবার রিকভারি করা যায়। সো আপনি ধরেন কোন একটা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি স্ন্যাপ দিয়ে রেখে দিয়েছেন, সো পরবর্তীতে দেখা যাবে আপনি অনেক ধরনের কাজ করছেন আপনার ওয়েবসাইটে। সো আপনি চাচ্ছেন যেটা স্ন্যাপ দিয়ে রাখছেন, মানে যে মুহূর্তে মানে ওয়েবসাইটে যতটুকু কাজ করা ছিল সেই মুহূর্তটা আপনি যে স্ন্যাপ দিয়ে রাখছেন, সো আপনি যখন স্ন্যাপটাকে আবার রিকভারি করবেন তখন দেখা যাবে যে রিকভারি অপশনটা ক্লিক করার সাথে সাথে ওই স্ন্যাপ মুহূর্তে যখন স্ন্যাপ নিছিলেন তখন ওয়েবসাইটে যে অবস্থান ছিল ঠিক ওই ওয়েবসাইটে ব্যাক করে ফেলবে আর কি। যাক, এটা আমি আসলে প্র্যাকটিক্যালি দেখালে ভালো বুঝতে পারবেন। আমি এটাকে একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। আমি আজকে ওয়েবসাইটে নিয়ে আজকে টেকনিক্যাল প্রবলেমগুলো আপনাদের যেগুলো হতে পারে সেই জিনিসগুলো একটু আগে দেখায় নিচ্ছি, হ্যাঁ। সো এই গেল ডাব্লিউপি রিসেট প্লাগইনের, আমি এটাকে নিলাম। এর পাশাপাশি আরো কিছু অ্যাক্টিভ করা ছিল প্লাগইন, এগুলো আমরা দেখবো একটা একটা করে। সো ডাব্লিউপি রিসেট। আচ্ছা, সো এখন এটা কিভাবে কাজ করে, এখানে ওপেন ডাব্লিউপি রিসেট টুল ক্লিক করতে পারি, অথবা এই যে টুলস থেকে আমরা যেতে পারি ডাব্লিউপি রিসেট অপশনে। ওকে, এখানে আসলাম, আসার পর
আমরা চলে যাব একদম নিচের দিকে। আমরা যাচ্ছি রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট প্লাগইন। আমি চাচ্ছি ডাব্লিউপি প্লাগইনটা অ্যাক্টিভ থাকবে আর বাকি সবকিছু রিসেট হয়ে যাবে, মানে একদম আগের মতো হয়ে যাবে। সো এটা যদি পুরো ভার্সন নিতাম তাহলে আসলে থিম সহকারে সবকিছু রিঅ্যাক্টিভ হয়ে যায়। যাই হোক আমি এটাকে রিসেট করে দিচ্ছি। আর ই অ্যাসিটি কি গিয়ে দেখাবো? হুম, বলেন। হুম, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো এবার যদি আমি দেখাই, এই প্লাগইনটা যখন ডাব্লিউপি রিসেট করে ফেললাম, এবার যদি আমার ওয়েবসাইটটা দেখেন দেখবেন যে আপনাদের ইনস্টল করার পর ওয়েবসাইটের যে অবস্থান, আমার ওয়েবসাইটও ঠিক একই অবস্থা। এই যে আমার ওয়েবসাইটটাও দেখতে একই রকম। ঠিক আছে? তাহলে এখন আপনাদের অবস্থান আর আমার অবস্থান এখন ইকুয়াল ইকুয়াল, একদম সমান সমান। ঠিক আছে? আচ্ছা, এখন গত ক্লাসে কোনো প্রবলেম থাকলে আমাকে একটু বলেন। আর যদি প্রবলেম না থাকে তাহলে আমি এখন কন্টিনিউ নতুন কিছু দেখাবো। তো তাহলে কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমরা চেষ্টা করি এখানে এই যে এরকম করে ওয়েবসাইটগুলো কিভাবে বানাতে পারি এইগুলো একটু আমরা দেখি। সো আমি আসলাম জাকির ডট মিতে। সো এখানে ওয়েবসাইটের জিনিসগুলো একটু বলি। আমরা আজকে প্রথম কাজ হচ্ছে এখন আমরা স্টেপ বাই স্টেপ যেটা দেখবো যে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়। ঠিক আছে? সো একটা ব্লগের কি থাকে একটু ইন্ট্রোডিউস করি আপনাকে। যেমন এখানে দেখেন যে জাকির ট্যাগ ডায়েরি, এই যে এখানে আমি মাউসটা নিচ্ছি। সো এইখানে যে অংশটা আপনাকে দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে এজ এ টাইটেল, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেল। তো এখানে টাইটেলটা এখানেও শো করাচ্ছে, এই যে এই পাশেও কিন্তু হচ্ছে। এখানে আমি এটা কেন জানি ব্লক করতে পারছি না, আই হোপ তারা এটা না, এই যে ব্লক করলাম, যে জাকির ট্যাগ ব্লক হয়ে আছে, এটাকে বলছে এটাও এজ এ টাইটেল। তো টাইটেল অপশনে আপনি এখানে টাইটেলের পরিবর্তে কোন একটা ওয়েবসাইটের লোগো আপনি চাইলে শো করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখানে এই ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েড, অনুপ্রেরণিত বা এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে আমি ব্লক করে যদি আপনাদেরকে দেখাই, এই যে যে অংশটা আমি ব্লক করলাম, এই টোটালটা হচ্ছে অ্যাজ এ মেনু, বা যেটাকে আমরা বলছি অ্যাজ এ নেভিগেশন মেনু। ঠিক আছে? তারপরে এটা একটা বিজ্ঞাপন। আপনি এটা যে এটা আসলে অন্য একটা টপিক। বিষয়টা ওয়েবসাইটে যখন আপনি কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেখানে হচ্ছে বিজ্ঞাপন দিয়ে আর্নিং করা যায়, এটা হচ্ছে বিষয়। এটা অনেক রুলস অ্যান্ড কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো হচ্ছে কারো ইন্টারেস্ট থাকলে এগুলো একটু সার্চ করে আপনি পেয়ে যেতে পারেন। যাই হোক, এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং এর হচ্ছে এসইও বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কিছু টপিক, এগুলো আমরা যাচ্ছি না যেহেতু আমাদের মেইন প্রফেশনাল এটা না। সো এগুলো হচ্ছে কোড থ্রোতে এগুলা শো করানো যায় আর কি। তো তারপরে আসি এখানে এক একটা হচ্ছে এখানে এক একটা পোস্ট, যেমন এই চায়ের রাজধানী শ্রীমঙ্গল ট্যুর, এই যে এখানে এটা হচ্ছে অ্যাজ এ একটা ব্লগের টাইটেল। এটাকে বলি আমরা কি জানি এটাকে বলা হয়, আচ্ছা আমি এটার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, যেখানে হচ্ছে মেটা অনেক সময় বলা হয় এটাকে মেটা, যে কবে এটা পোস্ট করা হয়েছিল এবং কে পোস্ট করছে, যে মানে যে অথর বা যে রাইটার তার নামটা এখানে শো করছে। তারপরে বিষয়টা হচ্ছে এখানে ফিচার ইমেজ, এটাকে আমরা বলি, মানে টাইটেলের পরে এখানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ফিচার ইমেজ, যেটা দিয়ে হচ্ছে আকর্ষণ করছে। এখানে ক্লিক করার পর আমি পরবর্তী টপিক আমি দেখতে পাবো। যেমন আমি ক্লিক করলাম, আমি একটা নতুন ট্যাব ওপেন করি, তাহলে আমি এখানে আসলাম। এখন আমি যদি এখানে খেয়াল করি যে 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 পোস্টে আমি ক্লিক করছিলাম বা যে ইমেজটাতে ক্লিক করলাম, এখন এই টপিক নিয়ে আমি আরো অনেক কিছু পড়তে পারবো এখানে। ঠিক আছে? যে এখানে সবকিছু এখানে দেওয়া আছে, যে ছবি সহকারে টোটাল টপিকগুলো উনি লিখে রাখছে। সো এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেক জিনিস আমরা চাইলে পড়তে পারবো। ঠিক আছে? তো যাই হোক, সো এই যে আমি এখানে পোস্টটা পড়লাম, এই পোস্টটা পড়ার আগে কিন্তু আমি এই ইমেজটাতে ক্লিক করে গেছি, বা ইমেজটা দিয়ে আমার আকর্ষণ করাচ্ছে, যেটা হচ্ছে হচ্ছে ফিচার ইমেজ আমরা যেটা বলবো। যেমন ইউটিউবের ক্ষেত্রে কি ছিল, ইউটিউবে যে একটা দেখা যায় না, একটা ভিডিও দেখার আগে একটা ইমেজ দিয়ে আকর্ষণ করে, এটা যে বড় একটা সাপ, কিন্তু ক্লিক করার পর দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে ছোট ছোট সাপ সাপ। যাই হোক, তো বড় সাপ দিয়ে হচ্ছে আমাদেরকে আকর্ষণ করছে, তারপর আমরা ক্লিক করে দেখি যে ভিডিওটা আসলে অন্যরকম ছিল। সো এইরকম পোস্টের কন্টেন্টটাকে আকর্ষণ করার জন্য আমরা যে ইমেজটা দিয়ে থাকি সেটা বলা হয় ফিচার ইমেজ।
তারপরে এখানে ফিচার ইমেজের কিছু একটা কন্টেন্ট, বেসিক একটা কন্টেন্ট দেওয়া হয়। তারপরে এই টপিকে আমরা আরো জানতে চাইলে আমরা রিড মোডে ক্লিক করতে পারি। তো এরকম এটা একটা পোস্ট, টোটালটা একটা টপিকটা, এই টোটাল টপিকটা হচ্ছে একটা পোস্ট। ঠিক একইভাবে এরকম নিচে আরো একাধিক পোস্ট থাকতে পারে, যেমন এটা আরেকটা পোস্ট, হ্যাঁ নিচে এই যে আরেকটা পোস্ট। তো এরকম একাধিক পোস্ট থাকতে পারে, এবং বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা পোস্ট বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, যেমন এটা ট্যুর রিলেটিভ মানে ট্রাভেল রিলেটিভ, হ্যাঁ। তারপর নিচেরটা হচ্ছে এটাও ট্রাভেল রিলেটিভ। তারপর হচ্ছে নিচে দেখেন এটা কিন্তু ট্রাভেল রিলেটিভ না, একটা বই নিয়ে উনি হয়তো বা রিভিউ লিখছেন। তারপর হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটাও কিন্তু ট্রাভেল রিলেটিভ না, এটা অন্য একটা টপিকে বা অন্য একটা ক্যাটাগরির। সো এরকম যে বিষয়টা আমরা বুঝতে পারছি, এই ডোমেইন নেম, ওনার ডোমেইন নেমটা হচ্ছে জাকির.মি। তো ওনার ডোমেইন নেমটা লেখার পর এখানে যে ওয়েবসাইটটা আমাদেরকে শো করছে, যে ওয়েবসাইটটা দেখাচ্ছে, এখানে প্রত্যেকটা কন্টেন্ট, যে প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু বিভিন্ন টপিকের বা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে। নির্দিষ্ট কোনো ক্যাটাগরি কন্টেন্ট কিন্তু আমি পাচ্ছি না। এখন নির্দিষ্ট কোনো ক্যাটাগরির কন্টেন্ট যদি আমাকে দেখতে হয়, তাহলে আমাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে ফ্রিল্যান্সিং এ ক্লিক করছি, এটা একটা ক্যাটাগরি। তো এখানে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির সকল পোস্টগুলো কিন্তু দেখাবে। এই ক্যাটাগরিতে কিন্তু আমার অন্য কোনো পোস্ট দেখাবে না। যা দেখেন এই যে এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট, এই যে এখানে আরেকটা পোস্ট, সবগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির। যা আছে এখানে সব ফ্রিল্যান্সিং ক্যাটাগরি। এখন এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরির অনেকগুলো পোস্ট আছে, এর মধ্যে ধরেন আপনি এটা সম্পর্কে জানতে চাচ্ছেন, সো আপনি এখন এখানে ক্লিক করলেন, তাহলে আপনি এই টপিকটা সম্পর্কে আপনি আরো ডিটেলস জানতে পারছেন, যেটা আমরা কন্টেন্ট পেজ বলি বা পোস্টের মেইন কন্টেন্ট বলতে পারি আর কি, যেটা যাই হোক। সো আমি এগুলাকে বলা হয় এক একটা ট্যাগ। সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আরো। ব্যাক করি একটু। সো আমি একদম মেইন ওয়েবসাইটে ব্যাক করলাম, হ্যাঁ। সো আশা করি নেভিগেশন মেনুটা কি বুঝতে পারছেন, টাইটেল কি বুঝতে পারছেন, পোস্ট কি জিনিস বুঝতে পারছেন। এবং পোস্টগুলো আমরা চাইলে সকল পোস্টগুলো হোম পেজে পেয়ে যায়, কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্ট পেতে হলে আমাকে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এখন ক্যাটাগরিটা এজ এ নেভিগেশন মেনু হিসাবে থাকতে পারে, এই যে মেনুগুলা ড্রপ ডাউন মেনু আকারেও থাকতে পারে, সাব ক্যাটাগরি। অথবা দেখবেন যে পাশে এই যে এই এদিকে যে সাইডে আপনি দেখতে পাচ্ছেন, মানে এখানে তো কন্টেন্ট এরিয়া আছে, এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, যেখানে আমি সার্চ দিতে পারছি, বা নিচে দেখেন একটা বইয়ের বিজ্ঞাপন দিচ্ছে। সো এটাকে বলা হয় সাইড বার, যেটাকে আমরা বলি এ সাইট। যেমন আমরা যখন এইচটিএমএল সিএসএস দিয়ে একটা স্ট্রাকচার বানাতে গেছিলাম, তখন কিন্তু আমরা এগুলোকে বলছিলাম একটা এ সাইট। তো এটা এই এ সাইটটাকে আমরা ওয়ার্ডপ্রেসে বলবো গ্যাজেট বা হোয়াইট গেট, যেটা আমরা বলি আর কি। এটা আসলে সঠিকটা হচ্ছে গ্যাজেট, কিন্তু অনেকে হোয়াইট গেট বলে এটাকে। আচ্ছা যাই হোক, যে যেটা বলছে, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে গ্যাজেট আর কি। তো এখানে ডান পাশে যে সাইটটা থাকে অ্যাসাইড, এটা আসলে এই অ্যাসাইডটা আছে এজ এ রাইট পজিশন জুড়ে। আপনি চাইলে এটা লেফটেও কনভার্ট করতে পারবেন, আবার চাইলে বাদও দিতে পারবেন, প্রত্যেকটা জিনিস সেখানে পাবেন। সো অ্যাসাইড অংশও কিন্তু অনেক সময় আপনার এই ক্যাটাগরিগুলো দেওয়া থাকে। তখন আমি যেটা বোঝাতে আছি, ক্যাটাগরিগুলো অ্যাজ এ নেভিগেশন মেনু আকারেও থাকতে পারে বা অ্যাসাইড সেকশনও থাকতে পারে। যেমন আমি এখানে গেম ট্যাব নিয়েতে যদি ক্লিক করি, তাহলে এটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে শুধু গেম নিয়ে আমি জিনিসগুলো পাবো। সো এই হচ্ছে টোটাল একটা ব্লগের ওভারভিউ। আমরা এখন চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ এই ধরনের ব্লগ তৈরি করার। এখন বিষয়টা হচ্ছে এইখানে তো একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা অনেকক্ষণ সময় সাপেক্ষ বিষয়, আমরা তো তৈরি করতে একটু সময় লাগবে। সো আমরা ভিডিওটা একটু কেটে কেটে বানাবো। বিষয়টা হচ্ছে এই ব্লগটাতে জাকির.মিতে আপনার অনেকগুলা ক্যাটাগরি আছে। আমরা আপাতত শুরু করার জন্য আজকে যে কাজটা করব, 5টা ক্যাটাগরি বাছাই করব। 5টা ক্যাটাগরিতে মিনিমাম 2টা করে কন্টেন্ট আমরা পাবলিশ করব আজকে, বা 2টা করে পোস্ট আজকে আমরা পাবলিশ করার ট্রাই করব, ঠিক আছে। সো কন্টেন্টগুলো কিভাবে পাবলিশ করতে হয় এটা আমি দেখি, বুঝাই। তার মানে এখানে যা কিছু আছে, যত কন্টেন্ট আছে, সবগুলাকে এজ এর নাম বলা হচ্ছে এক একটা পোস্ট। তো চলুন আমরা দেখি যে কিভাবে পোস্ট করতে হয়। সো পোস্ট করার সিস্টেমটা কি। সো এখন দেখেন একটা বিষয় বলিনি, আমার ওয়েবসাইটে কালার বা দেখার যে স্ট্রাকচারটা, এটার সাথে কিন্তু এটার মিল নাই। কারণ এই ওয়েবসাইটের বা এই ব্লগ ওয়েবসাইটের যে থিম, আমার ব্লগের ওয়েবসাইটের থিম সেম না। সো অলরেডি একটা প্লাগইন নিয়ে আইডিয়া পাইছেন, আমি থিম নিয়ে একটু আইডিয়া দিয়ে তারপর ক্লাসটা শুরু করি। থিমটা আসলে কোথায় থাকে, যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আমরা এটা নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। জাস্ট একটু বেসিক আপনাদের দেখায় আসে। যেমন অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাচ্ছি থিমস অপশনে। এই যে আমি আসলাম থিমস অপশনে। সো এখানে ডিফল্ট ভাবে আপনাদের কিছু থিম দেওয়া থাকবে, যেমন অ্যাস্ট্রা থিমটা থাকবে না। হ্যাঁ, এটা চাইলে ডিলিট করে দিতে পারি, থাক কিছুক্ষণ পর আমার এটা লাগতে পারে। এখানে আপনাদের দেখবেন যে এই 2020, 21, তারপর হচ্ছে এই যে 2090, এই 3টা থিম আপনাদের দেওয়া থাকবে। সো ডিফল্ট ভাবে আপাতত এটা অ্যাক্টিভ আছে। আমরা চাইলে বাকি থিমগুলোকে অ্যাক্টিভ করতে পারি, হ্যাঁ। আমরা
একটা মিনিট, কথা শোনা যাচ্ছে স্যার? আচ্ছা আচ্ছা। সো আপাতত যেটা আমরা দেখবো যে এই থিমটা অ্যাক্টিভ অবস্থা আছে। আমি যদি অন্য একটা থিম অ্যাক্টিভ করতে চাই তাহলে এই যে এই অংশের থেকে ধরেন আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, এই থিমটা অ্যাক্টিভ করে দিলাম। এখন আমরা দেখি যে থিমটা অ্যাক্টিভ করলে দেখতে কেমন দেখায়। তো আমি এখান থেকে এটাকে একটু রিফ্রেশ করি। এখন দেখেন যে আগের চাইতে বেটার, মানে আগে যেরকম ছিল এর চেয়ে এরকম না, এখন কিন্তু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো এটা একটা থিমের স্ট্রাকচার। তো আগে একরকম ছিল, এখন কি উপরে কিন্তু এই হেডার পার্টটা আসছে বা নিচে এরকম ফুটারের অপশন আছে, একাধিক বিষয়গুলো আছে। সো আমি যদি এখন এখান থেকে এবার এটাকে অ্যাক্টিভ করে দিই, সো এবার এইটা দেখতে আবার আরেকটু ভিন্নতা হবে। তো এরকম আপনার থিমগুলা এক একটা এক এক ধরনের হয়। সো বর্তমানে আমি কোন থিমটা অ্যাক্টিভ করলাম, বর্তমানে আমার এখানে অ্যাক্টিভ আছে 29, ঠিক আছে। সো এটা তারপর দেখি আরো থিম আছে, অ্যাস্ট্রা থিমটা আমি একটু পরে আলোচনা করছি। আহ, বা চাইলে এখন আমরা দেখে নিতে পারি। একটা মিনিট সময় নিয়ে আমি বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, এখন থিম নিয়ে আরো অনেক ডিটেলস আলোচনা আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা কাজ করব। এখন আমরা চলে যাই এখানে, এটা তো আমরা অ্যাক্টিভ করছি তাই না? আচ্ছা, এটা রিফ্রেশ করা আছে। দেখি কেমন লাগে, কন্টেন্টগুলো আগে একটা একটা করে পাবলিশ করি। ভালো না লাগলে পরে আমরা থিম নিয়ে আরো কাজ করবো, কারণ থিম অনেকভাবে অ্যাক্টিভ করা যায়। প্রত্যেকটা পার্ট আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করবো যে কতগুলা ওয়েতে থিম অথবা প্লাগইন অ্যাক্টিভ করা যায়, ঠিক আছে। সো এটা একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাতে আছি। সো বাকি জিনিসগুলো একটু আমি দেখিয়ে আসি। আজকে অনেকেই আহ, আজকে অনেকে ক্লাসে, এখন থিম যেটা আছে এটা 2090, ক্লাসে অনেকে লেট করে জয়েন করছেন, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমরা চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে, হ্যাঁ। সো এখন একটা জিনিস বলি, ড্যাশবোর্ডে এই যে ড্যাশবোর্ডটা হচ্ছে যে আমার এখানে অংশ, তো ড্যাশবোর্ডে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হোম আর হচ্ছে আপডেট। হোম বলতে ড্যাশবোর্ডে হোম পার্টে আমরা আছি আসলে, মানে এই যে লগ ইন করার পর যে অংশটা দেখাচ্ছে এটাই হোম, ঠিক আছে। সো আপডেটটা কি, যেমন এখানে যেমন দেখেন আমাদের মোবাইলে কি থাকে, মোবাইলেও তো থিম আছে, অ্যাপ্লিকেশন আছে আলাদা আলাদা। সো এরকম আপডেট ভার্সন আছে না, যে থিমের আপডেট ভার্সন আসছে, আমার এই অ্যাপসের নতুন আপডেট ভার্সন আছে, সিস্টেমের আপডেট ভার্সন আসছে। সো এরকম ভাবে আমি যেহেতু ওয়ার্ডপ্রেসটা ইউজ করছি, ওয়ার্ডপ্রেসের থিম এন্ড প্লাগইনই বেশি, দুইটা জিনিসই খুব বেশি ব্যবহৃত হচ্ছে। সো থিম আপনার একাধিক ইনস্টল করা থাকতে পারে, ইনস্টল অ্যাক্টিভ মোটামুটি ইনস্টল আপনার মানে আপনার ওয়েবসাইটে ইনস্টল অবস্থায় অনেকগুলো থিম থাকতে পারে। যেমন আমাদের ওয়েবসাইটে বর্তমানে 3টা থিম ইয়ে ইনস্টল করা আছে, কিন্তু অ্যাক্টিভ করা যাবে শুধুমাত্র একটা থিমই কিন্তু, হ্যাঁ। সো আপাতত একটা থিম অ্যাক্টিভ করা আছে। সো প্লাগইনের বেলাও তো এরকম থাকতে পারে তাই না? সো আপনার এখানে যতগুলো থিমের প্লাগইন আছে এর মধ্যে থেকে কোনগুলো নতুন ভার্সন আসছে, কয়টা আপডেট দিতে হবে, এই ডিটেলসগুলো আপনি এখানে দেখাবে। সো দেন আপডেটে গিয়ে যেগুলাকে আপডেট দিতে হবে, যেগুলো মনে করবেন যেগুলো আপডেট দেওয়া প্রয়োজন, তো সেগুলো সিলেক্ট করে করে দিয়ে, যেমন এখানে এই যে ওয়ার্ডপ্রেসের মেইন হচ্ছে ওয়ার্ডপ্রেসের সোর্স ফাইলের নতুন ভার্সন চলে আসছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 5.7, চাইলে আমরা এটাকে আপডেট করতে পারি। তারপর হচ্ছে এখানে লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেসের আপডেট ভার্সন আজকে, এই আর কি বিষয়টা। তারপরে আস্ক মি অ্যান্টি স্পাম নামে একটা প্লাগইন আছে, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এটারও চাইলে আমরা আপডেট ভার্সন দিতে পারি। সো আমি এগুলা দিতে একটু সময় লাগবে। তারপর থিমের আপডেট ভার্সন চলে আসছে, ঠিক আছে। সো সবগুলা দিতে চাইলে এখানে সিলেক্ট করে দিয়ে দিলে হবে, কিন্তু একটু সময় লাগবে, বিধে এখন আমি দিতে যাচ্ছি না। বাট আপনারা যদি দিতে চান ক্লাস টাইমের বাইরে, তখন এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপডেট থিম নিলে অনেকক্ষণ সময় নিতে পারে, হয়তো সেটা 1 মিনিট থেকে 5 মিনিটের সময় নিতে পারে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো আপাতত দিচ্ছি না আমি। সো এই হচ্ছে আপডেটের বিষয়টা। সো এখন চলে আসি পোস্ট। এই যে আমরা ওয়েবসাইটে এতগুলা কন্টেন্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা হবে যে পোস্টে আওতাভুক্ত। তো চলুন না আমরা দেখি পোস্ট। প্রথম পোস্ট দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি এজ অ্যাড নিউতে। তো পোস্ট দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেসের পোস্টের আগে এক ধরনের স্টাইল ছিল, এখন নতুন আরেক ধরনের স্টাইল আছে। মানে পুরাতন ভার্সন গুলাতে ধরুন আজ থেকে 2 বছর আগে একদম সিম্পল লেআউট ছিল, মানে ইউজার ইন্টারফেস ছিল পোস্ট করার ক্ষেত্রে। এখন একটু জটিল, জটিল বললেও ভুল হবে, আসলে একবার অভ্যস্ত আপনার যেহেতু অনেকে নতুন, তাদের জন্য আসলে কিছুই না। তাদেরকে আসলে যেভাবে শেখাবো আসলে আপনাদের জন্য সেটাই অভ্যস্ত হয়ে যাবেন। সো নতুন চাইলে আমরা পুরাতন ভার্সনে ব্যাক করতে পারি একটা প্লাগইন ইনস্টল করে। সো এটা দেখাবো কিন্তু পরে, আগে হচ্ছে নতুন যেটা আছে আমরা নতুন টপিকটা একটু শিখে নিই, হ্যাঁ। তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি বিষয়গুলো একটু দেখাবো। তো চলুন আমরা একটা আইডিয়া দেখি। আপাতত জাকি ডট মি থেকে কন্টেন্টগুলো হচ্ছে আমি কপি পেস্ট করে দেখাচ্ছি, কারণ আমার ওয়েবসাইটে কিন্তু অফলাইনে, হ্যাঁ।
কিন্তু অনলাইনে যদি থাকতো দুইটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো মানে একটা কোন একটা ওয়েবসাইটের কন্টেন্ট কপি পেস্ট করে আনাটা উচিত না, সেটা গুগলের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। এতে করে দেখা যাবে যে ওয়েবসাইটে কপি করে আনছেন তারও ক্ষতি হবে এবং আপনার ওয়েবসাইটেও ক্ষতি হবে, মানে র্যাঙ্কিং এর দিকে দুইটাই একটু ফল করে। এটা অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে, এটা বিষয়ে এখন কথা বলতে যাচ্ছেন, জাস্ট আমি একটু বুঝিয়ে দিলাম। সো আমি যাচ্ছি যে এখান থেকে ধরেন আমি একটা ক্যাটাগরি চয়েস করলাম যে ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং ক্যাটাগরি থেকে ধরেন এই টপিকটা পোস্ট, এই টপিকের উপর পোস্ট আমি দিতে যাচ্ছি। সো ধরেন আমি এখান থেকে টাইটেল থাকবে হচ্ছে আমার এটা। সো এটাকে কপি করছি, এটা দিব টাইটেল হিসেবে। আচ্ছা, সো এখানে তাহলে এটাও তো আমার ওয়েবসাইটে টাইটেল দিব, তো টাইটেলটা এখানে দিয়ে দিলাম, এটা হবে টাইটেল। ওকে, টাইটেল দেওয়ার পর এখানে কি আছে, এখানে হচ্ছে আমার আহ, ছবি, তাহলে পরে থাকবে এই ছবিটা। তো ছবিটা কিভাবে দেবো একটু দেখি। আমাদের ছবিটা আমি একটু সেভ করে নিচ্ছি, হ্যাঁ, কারণ ছবিটা তো বর্তমানে আমার কম্পিউটার না, এটা হচ্ছে এই অনলাইনের ওয়েবসাইটের মধ্যে রাখা আছে। সো এটা ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ও আচ্ছা, এটা রিড মোরে ক্লিক করা হয় না, তাই তো? রিড মোরে ক্লিক না করলে তো এই টপিক নিয়ে আমি আরো ডিটেলস জানতে পারবো না, বাকি লেখাগুলো তো আমার কপি করতে হবে। আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা তো আর কেউ পড়ছে না, জাস্ট একটু বোঝানোর জন্য। So আমি কপি পেস্ট করে চালাই দিচ্ছি। আবার এখানে আসি, এখানে আমি ছবি দিতে যাচ্ছি। সো ইমেজটা সিলেক্ট করলাম। তো ছবি দেওয়ার জন্য ছবি ব্লকটা টানলাম, আমি আবার দেখাচ্ছি। আপনাকে ব্লক আনার পর যদি ডিলিট করতে চান, এই যে ট্রিপল ডট আছে না, তিনটা ডট, এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে এখান থেকে এই যে রিমুভ অথবা ডিলিট পাবেন, যে রিমুভ ব্লক চলে গেছে। আবার আনবেন কিভাবে, যে প্লাস আইকনটা আছে, অ্যাড এ ব্লক, এই যে এখান থেকে ইমেজ আর ইমেজ গ্যালারি, যদি সিঙ্গেল ইমেজ রাখতে চাই ইমেজ ক্লিক করব, আর অনেকগুলা ছবি নিয়ে যদি আমি একটা গ্যালারি তৈরি করতে চাই তখন আমি গ্যালারিতে ক্লিক করব। সো আমি আপাতত এখানে ইমেজ দিচ্ছি, ঠিক আছে। সো ইমেজ থেকে আপলোড করতে হচ্ছে, কারণ আমার অনলাইন সার্ভারে বা আমার সার্ভারে আপাতত কোনো ইমেজ রাখা নেই। যদি রাখা থাকতো তাহলে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে ওই মিডিয়া লাইব্রেরি থেকে আমি ছবিটা দেখা দিতাম। সো যাচ্ছি আপলোডে, এখান থেকে এই ছবিটা দেখা দিতে আছে, যে ছবিটা চলে আসছে। এখন চাইলে আমরা ক্যাপশন লিখতে পারি। ক্যাপশন বলতে এই যে ছবিটা, একটা ছবিতে একটা সাবজেক্ট থাকে, কিসের উপর ভিত্তি করে আমি ছবিটা দিছি, এটা একটা টাইটেল বা সাবজেক্ট আমি একটু লিখতে পারি। তারপর ছবির পজিশন আমরা এখান থেকে দিতে পারি, যেমন এটা আমি সেন্টারাইজ করলাম। এবং যদি এই ছবিটার মধ্যে লিংক করতে চাই, যে ক্লিক করলে এই ছবিটাতে ক্লিক করলে কোথাও চলে যাবে, তাহলে এটা করতে পারছি। ক্রপ করা আর কি, ছবির সাইজ ছোট বড় করলে আমরা করতে পারি। রিপ্লেস মানে এই ছবির পরিবর্তে আমি যদি অন্য একটা ছবি দিতে চাই, এটা হচ্ছে অ্যাড টেক্সট ওভার ইমেজ। টেক্সটের উপরে যদি আমি ইমেজ মানে কিছু লেখা দিতে চাই, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে দিতে পারবো চাইলে। যাক, আমি এটা দিতে যাচ্ছি না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা দিব আর কি, ঠিক আছে। ওকে, এই হচ্ছে বিষয়। এখন আমরা চাচ্ছি কি এরপরে হচ্ছে একটা টপিক থাকবে, তাহলে আবার প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে প্যারাগ্রাফ সিলেক্ট করে দিলাম। যেটা হচ্ছে আগে কোড করে করে করতাম, এখন হচ্ছে আমি ডাইরেক্ট লিখতে পারছি, ঠিক আছে। তো আমি নিচে আরেকটা, আমি ইন্টার বাটনে চাপ দিলে যে নিচে আরেকটা ব্লক চলে আসছে। তো এখানে ধরেন আমি যদি আরেকটা ইমেজ দিতে চাই, আমি আবার একটা ইমেজ সিলেক্ট করলাম, দেন আবার আপলোড। হ্যাঁ, তো এখান থেকে ধর আমি একটা ছবি দিয়ে দেই। প্রজেক্টে যাচ্ছি, প্রজেক্ট থেকে আমি দিয়ে দিচ্ছি ধরেন এখান থেকে এই যে এইটা দিয়ে দিলাম। সো এটার পজিশন কি হবে, অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, হ্যাঁ। সো এখন ধরেন আমি এই টপিক নিয়ে আরেকটু বর্ণনা লিখবো, সো প্যারাগ্রাফ এখানে দিলাম, আবার ইন্টার বাটন চাপ দিলে আমার হয়ে গেল। সো এইভাবে হচ্ছে আমরা এক একটা করে কন্টেন্টগুলো আমাদের মতো করে আরো দিতে পারি। এখন এই যে আমি কন্টেন্টগুলো সাজাচ্ছি, এই প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আরো অনেক কিছু আছে, যেমন প্যারাগ্রাফ আমরা অলরেডি বুঝে গেলাম। ইমেজ তো ইমেজ নেওয়ার জন্য, কাভার হচ্ছে একটা ধরেন ডিজাইন, যেটা হচ্ছে আপনি দিলে একটা বক্সের মতো একটা নিয়ে একটা দেখাবে লেখা, জাস্ট নর্মাল এতটুকুই। শর্টকাট বিষয়টা আসলে এখন তেমন একটা বুঝবেন না শর্টকাট নিয়ে। আরো অনেক কিছু আছে, যেমন প্লাগইন, যেমন ধরেন একটা ওয়ান ক্যান্সেল হচ্ছে একটা উদাহরণ দেখাই।
আপনি একটা স্লাইডার তৈরি করলেন। সো স্লাইডারটা আপনি এখানে শো করতে আছেন। সো স্লাইডারটা কি করবে, একটা শর্টকাট জেনারেট করে দিবে, দেন এই শর্টকাটটা আপনি এখানে রাখতে পারবেন। সো শর্টকাট নিয়ে আসলে প্র্যাকটিক্যালি দেখালে একটু বুঝতে পারবেন, এটা আমরা দেখবো। তা হচ্ছে টেবিল যদি বানাতে চান, জাস্ট টেবিলটা এখানে ক্লিক করেন। আপনি এই টেবিলে কয়টা কলাম কয়টা রো চাচ্ছেন দিয়ে ক্রিয়েটে ক্লিক করেন, অটোমেটিক টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনার মতো করে আপনি ইয়ে করতে পারেন। তারপর এটা চেঞ্জ করা যাবে, এমন না যে চেঞ্জ করা যাবে না। এই যে এডিট টেবিলে গিয়ে আপনি ইনসার্ট রো বিফোর, ইনসার্ট রো আফটার, চাইলে কোনো একটা ডিলিট করতে পারবেন রো, কালামের ভিতরে যদি বিফোর বা ইনসার্ট কালাম আফটার। হ্যাঁ, প্রত্যেকটা কাজ এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, সো টেবিলে আপাতত আমার কোনো কাজ নাই, সো টেবিলটাকে ব্লক করে ইয়ে দিচ্ছি, রিমুভ ব্লক করে দিচ্ছি আর কি। সো এখানে শুধু এই না, আপনি হয়তোবা এখানে এই যে আমরা এখানে প্লাস আইকনটা ক্লিক করছি, এখানে কয়েকটা দেখাচ্ছে। এছাড়াও এই যে ব্রাউজারে ক্লিক করলে আরো ডিটেলস পাবেন, বা এখান থেকে যে প্লাসে ক্লিক করেন যদি, তাহলে এখানে টোটাল জিনিসগুলো দেখতে পারবেন। যেমন এখানে যে লিস্ট আছে, যেমন আমরা আগে যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কোড করে করে করতাম, এখানে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। যেখানে ক্লিক করেন, যেমন আমি এখানে যে লিখছি HTML, হ্যাঁ, তারপর এখানে লিখছি যে CSS, তাহলে এই আনঅর্ডার লিস্টটা অটোমেটিক কিন্তু জেনারেট হচ্ছে। আপনি চাইলে এই যে এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে পারবেন, মানে অর্ডার লিস্ট যেটাকে বলি, বা এখানে বিভিন্ন ধরনের সিকোয়েন্স উপর ভিত্তি করে যে সাব সাব আকারে ভাগ করে নিতে পারবেন। হ্যাঁ, সো এইভাবে আপনি চাইলে ট্যাব বাটনে চাপ দেন, এইভাবে একটা একটা করে জেনারেট করতে পারবেন। এটা আরো সাব, ঠিক আছে। সো আগেরটাতে ব্যাক করতে চাইলে এরকম ইয়ে করতে পারবেন। যাই হোক, আমি দেখাই নিচ্ছি প্রত্যেকটা পার্ট। এগুলো আসলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে প্রত্যেকটা জিনিস একটা একটা করে আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে, এই হচ্ছে মূল বিষয়। সো আমি একটু যতটুকু পারি একটু ওভারভিউ আপনাদের দিয়ে যাই। তো প্লাস আইকনে আর কি কি আছে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই। কোড একটা আছে, এবং কোডটা হচ্ছে নর্মালি, ধরেন আমি একটা টিউটোরিয়াল ওয়েবসাইট বানাচ্ছি, লাইক এস হচ্ছে W3 স্কুলের মতো। তো W3 স্কুলে কি করে, একটা টপিক নিয়ে কোড নিয়ে বর্ণনা করে তারপরে ওই কোডটা তাদের দিয়ে দিচ্ছে। সো সাধারণত এটা যেহেতু একটা ওয়েবসাইট, আমি যদি কোডগুলো রাখি, নর্মালি কি হবে, ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন মার্কিউ কোড দিলে এটা মার্কিউ হওয়া শুরু করে দিবে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে কোডটা কিভাবে কাজ করছে, জাস্ট কোডটা আপনাকে দেখাবো, যাতে আপনি কোডটা কপি পেস্ট করে নিতে পারেন। সো এই জন্য হচ্ছে আপনি কোড ব্লকটা এখান থেকে নিতে পারেন। যেমন আমি এখান থেকে যদি কোড ব্লক নেই, সো এখানে আমি কি করব, যে আমার মতো করে আমি কোডগুলো শো করতে পারবো। যেমন মার্কিউ কোডটা কিভাবে কাজ করে, মার্কিউ যে QU ডাবল ই, সো মার্কিউ ট্যাগ শুরু, মার্কিউ, মানে সহজ এরকম আর কি। আপনি যেটা হচ্ছে W3 স্কুলে খেয়াল করলে, যদি ভিজিট করে থাকেন অবশ্যই দেখতে পাবেন যে মার্কিউ আপনার ওই যে W3 স্কুলে কোন একটা ওয়েবসাইটের কোডগুলা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ইউজারকে বোঝানোর জন্য। সো এইভাবে যে কোনো কিছু কোড আপনি চাইলে ডিসক্রাইব করতে চাইলে বা সোর্স কোড হিসেবে যদি কাউকে দিতে চান, তাহলে কোড ব্লকটা নিয়ে সেই কোডগুলো আপনি এখানে রাখলে, তাহলে সেই কোডগুলো শো করবে, বা যে কেউ এখান থেকে কপি পেস্ট করে নিতে পারবে। এই হচ্ছে বিষয়গুলো। সো এর জন্য হচ্ছে আপনি চাইলে কোড ব্লকটা ইউজ করতে পারেন। সো এটা একটা প্রয়োজনীয় ব্লক, এগুলো আমাদের প্রায় সময় লাগতে পারে, এজন্য এটা একটু আলোচনা করলাম। এর মধ্যে আর টপিকের মধ্যে ক্লাসিক আছে। ক্লাসিকটা আসলে সেটা হচ্ছে ওই ক্লাসিক আমি যেটা বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে পোস্ট করার ডিজাইনটা 2-3 বছর আগে আরেক রকম ছিল, একদম সিম্পল। তো সেই মুডটাকে বলা হচ্ছে যে ক্লাসিক। হ্যাঁ, সো আপনি যদি ক্লাসিকের ফ্লেভারটা নিতে চান, যে এখানে ক্লাসিকটা সিলেক্ট করেন, এই যে অটোমেটিক আগে এরকম ছিল, একটা কন্টেন্ট আপনি এখানে আপনার মতো করে আপনি লিখছেন। আপনি এটা চাইলেই, এটা তো প্যারাগ্রাফ, যেমন এই অংশটা প্যারাগ্রাফ না, আপনি চাচ্ছেন হেডিংটাকে রূপান্তর করতে, এখানে ক্লিক করলে হেডিংটাকে হয়ে যাচ্ছে, বা এটাকে বোল্ড করতে যাচ্ছেন, বোল্ড করলে বোল্ড হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা জিনিস, যেমন ছবি ইনসার্ট করতে চাইলে এখানে ক্লিক করলে ছবি ইনসার্ট করতে পারবেন। হ্যাঁ, সো এই যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্লাসিক মোড। এখন আপনি যদি চান যে না, এখানে ওয়ার্ডপ্রেসের নতুন মডেলটা আমার কাছে কেমন যেন লাগতেছে, আমি পুরাতনটাতে অভ্যস্ত, তাহলে আপনি কি করতে হবে, এই ক্লাসিক ব্লকটা আপনাকে নিয়ে আসতে হবে, দেন আপনার মতো করে তখন আপনি কাজ করতে পারেন। এই হচ্ছে ক্লাসিক মোডের সুবিধাটা। যারা পুরাতন, মানে পুরাতন থেকে মানে আগে থেকেই ওয়ার্ডপ্রেস কাজ করে আসতেছে, অনেকের ক্ষেত্রে আছে যে নতুন ব্লকের সাথে তারা ইউজ তো না, তো তারা ওই ক্লাসিক ব্লকটা এনে তারা কাজ করার জন্য ট্রাই করে। এর মধ্যে থেকে আর কি আছে, ইমেজ গ্যালারি, ফাইল, তারপর হচ্ছে ফাইল মানে কোন একটা ফাইল যদি এখানে রাখতে চান, অডিও যদি কোন দিতে চান, আমরা তো অডিও গান শো করার জন্য আগে দিতাম। সো এখান থেকে অডিও গানটা দিয়ে যদি এখানে ফাইল একটা ধরে দেন, তাহলে এখানে প্লে ক্লিক করলে হচ্ছে প্লে হবে। বা যদি কোনো ভিডিও দিতে চান, তাহলে ভিডিও দেওয়ার সিস্টেম আছে এখানে, যেমন আপনি ইউটিউবে ভিডিও দিতে পারবেন। হ্যাঁ, বা ইনসার্ট ফ্রম ইউআরএল এ ক্লিক করে ইউটিউবের ভিডিও বা যে কোনো লিঙ্কটা দিয়ে দিলে সেই ভিডিওটা এখানে শো হবে, বা আপনি আপলোড করে দিতে পারেন, এখানে শো করবে। এরকম ভাবে আর কি। মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে অলরেডি আপনার আপলোড করা আছে। যেমন মিডিয়া লাইব্রেরিতে যদি আমি ক্লিক করি, অলরেডি আমার আপলোড করা কিছু ছবি থাকতে পারে।
এই যে আপলোডেড ফাইল, আচ্ছা এখানে যেহেতু ভিডিওতে ক্লিক করে আসছে এর জন্য হয়তোবা এখানে দেখাচ্ছে একটু মিসিং আছে হয়তোবা। সমস্যা নাই, যদি আপলোড করা থাকে কিছু ফাইল তাহলে সেই ফাইলগুলো আমাকে শো করবে, ভিডিও ফাইলগুলো। সো আমি আপাতত এটা রাখতে যাচ্ছি না, আমি জাস্ট আপনাকে এই জিনিসগুলো দেখা নিলাম। সো এইভাবে প্রত্যেকটা ব্লক আপনার কাজ হচ্ছে নতুন অবস্থায় দেখা, যে কোন ব্লক কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আপনার এখানে দেখা। সো বেশিরভাগ সময় আপনার এই জিনিসগুলোই লাগবে যেগুলো দেখালাম, যে ইমেজ নেওয়া, টাইটেল নেওয়া, এই বিষয়গুলো। সো আরেকটা জিনিস লাগতে পারে যে হেডলাইন নেওয়া, প্রত্যেকটার টপিকের পরপর একটা একটা করে হেডলাইন। যেমন দেখেন আমরা কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্লক, এটা টাইটেল হিসেবে তো আছেই, টাইটেলের পরেই কিন্তু আমি একটা ইমেজ নিছি, সো ইমেজের জন্য একটা ইমেজ ব্লক ছিল। তারপরে হচ্ছে আমি এখানে প্যারাগ্রাফ দেওয়ার জন্য একটা প্যারাগ্রাফের ব্লক নিলাম। হ্যাঁ, তো একইভাবে তারপরে ইমেজ আরেকটা নিছি এর জন্য ইমেজে আরেকটা ব্লক, তারপরে লেখা দিছি এর জন্য আরেকটা ব্লক এখানে, এভাবে প্রত্যেকটা কাজ কিন্তু আমি করতেছিলাম। আচ্ছা, তো এখন কোনো কারণে আমি ধরেন এখানে আরেকটা টপিক নিয়ে লিখতে যাচ্ছি, অনেক সময় লেখা হয় না যে একটা টপিকের পরে আমি আরেকটা টপিক নিয়ে লিখতে যাচ্ছি, সেটাও কিন্তু পসিবল। কিভাবে আমি বলি, ধরেন আমি প্রথমে একটা হেডলাইন দিব। সো হেডলাইনটা কোত্থেকে, যেখানে সার্চ করেন হ্যাড, HAD, হ্যাড, এই যে হেডিং, হেডিং মানে হেডলাইন। সো এখানে হেডিং দিলাম। সো হেডিং কি দেব, 2 3 4 5। ধরেন আমি মানে এটা কখন, যেমন আপনি একটা মেইন টপিক নিয়ে লিখছেন সেটা H1, আরেকটা সাব টপিক H2, তাহলে ওই সাব টপিকে আরেকটা সাব টপিক নিয়ে লিখছেন তখন লিখবেন H3, তারপরে ওই সাব টপিকে আবার একটা সাব টপিক তখন H4। এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হয় আর কি। সো হেডলাইন নিতে চাইলে এখান থেকে আপনি হেডলাইনগুলো নিতে পারবেন। যাক, আমি এগুলো আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি নিজে নিজে প্র্যাকটিস করেন তখন জিনিসগুলো একটু ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমি পরবর্তী যেটা দেখতে আছি সেটা হচ্ছে সেভ ড্রাফট। সেভ ড্রাফটের বিষয়টা কি, আমি যদি এখন এই যে কন্টেন্টটা আমি লিখলাম এটা যদি আমি সেভ ড্রাফট করে রাখি, তাহলে আমি দেখেন আমি যদি এখন আউটপুটে আসি, আমার ওয়েবসাইটে যদি আমি ভিজিট করি, তাহলে পূর্বে যে কন্টেন্টগুলো পাবলিশ ছিল মানে হ্যালো ওয়ার্ল্ড ব্যতীত আমি যে নতুন কন্টেন্টটা এখন সেভ করলাম সেটা কিন্তু আমার এখানে আউটপুটে আসবে না। তার মানে একটা ব্লগ বা একটা নিউজ পেপার আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি যদি এই কন্টেন্টটাকে অ্যাজ এ সেভ করে রাখেন তাহলে সেটা হচ্ছে সেভ থাকতেছে, মানে আমার কাজ করা শেষ না, আমি এটাকে আরো কাজ করব, এরকম বিষয়টা আর কি, ঠিক আছে। তো পাবলিক কিন্তু দেখতে পারবে না, সেটা পাবলিশ করলে পাবলিক দেখতে পারবে, এরকম বিষয়টা। এখন আপনার তো ইচ্ছা হতে পারে যে ঠিক আছে আমি তো সেভ করে রাখলাম, ঠিক আছে, কিন্তু একজন ইউজার বা একজন পাবলিক যদি এই কন্টেন্টটা পড়ে তাহলে সে এটা দেখতে কেমন হতে পারে। সো এই জন্য আপনি প্রিভিউটা ইউজ করতে পারেন। সো প্রিভিউতে ক্লিক করে আপনি এখানে ট্যাবলেটে দেখলে কেমন লাগবে, মোবাইলে দেখলে কেমন লাগবে, এখানে ক্লিক করে আপনি সিস্টেমেটিকগুলো দেখতে পারেন। অথবা প্রিভিউ ইন নিউ ট্যাব, যে কম্পিউটারে যেহেতু আমি কম্পিউটারে প্রিভিউ নিউ ট্যাব করছি, তো আমার কম্পিউটারে এটা দেখতে কেমন হবে কন্টেন্টটা এটা শো করছে এখানে। সো এখান থেকে দেখতে পাচ্ছি যে কন্টেন্টটা দেখতে এরকম লাগবে, যেখানে কেউ চাইলে কমেন্টও করতে পারবে। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। এখন আমি যদি চাই যে না আমার কন্টেন্টটা আমার রেডি, সবকিছু ওকে আছে, সো আমি আবার পাবলিশ করতে পারি। সো পাবলিশ করতে চাইলে এখানে পাবলিশে ক্লিক করলেই সেটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু পাবলিশ করার আগে আমাদের আরো কিছু কাজ আছে, কাজটা করে পাবলিশ করাটা দরকার। যেমন সেটিং অপশনে যদি আমি যাই, এখান থেকে পোস্ট আছে, ব্লক আছে, আমি ব্লকে যাচ্ছি না, ব্লকে তেমন কিছু নাই, পোস্টই থাকতে হবে। পোস্ট থেকে আমি যেটা দেখতে পারি যে ইউআরএল, যেমন হচ্ছে এখানে ইউআরএল হিসাবে কিছু আছে, যেমন এখানে ডেট ফরম্যাটে ইউআরএল গুলো শো করছে। যেমন আমার যদি কন্টেন্ট যখন পাবলিশ করে দেবো এটা হচ্ছে ডেট ফরম্যাটে শো করবে, এটা একটা ঝামেলা। সো আমরা যদি এরকম না চাই তাহলে একটা কাজ করতে পারি, এটা চেঞ্জ করে দিতে পারি। কোত্থেকে আমি বলি, ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে মানে এগুলা বিষয়টা কি যে এগুলো তো পরিবর্তন করা মানে তো আমরা সেটিং অপশন আমাদের খুঁজতে হয়, যেমন মোবাইলের ক্ষেত্রে আমরা কি করি সেটিং অপশন থেকে খুঁজি না। সো আমরা সেটিং এ যাব, সেটিং নিয়ে আরো অনেক কাজ আছে কিন্তু। হ্যাঁ, তারপর আমি সেটিং থেকে জাস্ট আপাতত যে পার্মালিঙ্ক অপশনে যাচ্ছি, লিঙ্ক ঠিক করতে আছি। তো তো সেটিং থেকে আমরা যাব কোথায়, পার্মালিঙ্কস, তো চলে যাচ্ছি পার্মালিঙ্কসে। সো এখন আপাতত কাস্টম স্ট্রাকচার হিসেবে আছে, আমরা এখান থেকে পার্মালিঙ্ক হিসেবে পোস্ট তিনটা সিলেক্ট করে দেবো। তাহলে যে পোস্টে দিই না কেন ওই ফরম্যাটে এটা চলে আসবে অটোমেটিক, মানে ওই এজ এ টাইটেলটা যেটা দেবো ওই টাইটেলটা যে পার্মালিঙ্ক হিসেবে সেটআপ হয়ে যাওয়া ট্রাই করবে। সেভ করলাম, এবার আমি এটাকে একটু করি, যে একটু রিফ্রেশ করা ট্রাই করি। আচ্ছা, চলে আসলো। তাহলে এইবার যদি আমি ইউআরটা দেখেন, সো এখানে দেখা যাচ্ছে লোকাল হোস্ট এইভাবে দেখাচ্ছে। সো আমরা চাইলে এই পার্মালিঙ্ক গুলা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যেমন আমি যদি এখান থেকে পার্মালিঙ্কটা দিতে চাই এজ এ স্লাগ, তো এটা এটা আছে অলরেডি, এটা পাবলিশ হয়ে গেছে তো এর জন্য এরকম একটু দেখাচ্ছে।
অথবা কিন্তু প্রথম থেকে যদি আমি কাজটা করতাম, এই যে সেভ ড্রাফটে ক্লিক করছি, স্লাগ হিসেবে আসলে এটা হয়ে গেছে। মেইন প্রবলেম হচ্ছে এটা। সো এখান থেকে দেখি রিড মোর বা টেস্ট লোকাল হোস্ট 5 ইউআর স্লাগ। আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করছি, যেমন ফ্রিল্যান্সিং এটা দিতে চাচ্ছি এজ এ ফ্রিল্যান্সিং হিসেবে। টোটালটাই যদি আমি এখানে ইউআরএল হিসেবে দিতে চাই স্লাগ, সো এই যে এখানে চলে আসছে। তার মানে লোকাল হোস্ট লেস টেস্ট, তারপরে এইভাবে এটা এজ এ টাইটেল হিসেবে শো হবে। সো আমি চাইলে ওয়েবসাইটের টাইটেল গুলো এখানে চেঞ্জ করতে পারি, মানে ইউআরএল গুলো পারমা লিঙ্ক গুলো আমি এখানে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা অটোমেটিকই কাজ করবে, আপনাকে চেঞ্জ করতে হবে না। আপনি যেটা টাইটেল হিসেবে দিবেন আসলে এটা এখানে চলে আসবে। কারণ এখন প্রথমবার বিধায় চেঞ্জ করা হয়েছে বিধায় এটা এরকম দেখাচ্ছে আর কি। ঠিক আছে, সো এটা সেভ করে নিই আমরা। আমি যদি এখান থেকে এটাকে সেভ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। সেভটা একেবারেই করব। এখন আসেন ক্যাটাগরি। ক্যাটাগরিটা কেন দিতে হবে? কারণ ক্যাটাগরি না দিলে যে মানুষ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্ট খোলা খুঁজে। যেমন কেউ হচ্ছে, আমি তো এখানে আসলাম কোন ক্যাটাগরি ক্লিক করে, ফ্রিল্যান্সিং ক্যাটাগরি ক্লিক করে। সো অন্য আরেকজনও তো এইভাবে ক্লিক করে আসতে পারে, তাই না? সো আমি এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটা আমি নিতে যাচ্ছি। সো যখনই কেউ এই ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে ক্লিক করবে তখন এখানে চলে আসবে বা আমার এই সকল পোস্টগুলো দেখাবে যেগুলো ফ্রিল্যান্সিং ক্যাটাগরি হিসেবে আমি চুজ করে রাখবো। তো আমার একটা ক্যাটাগরি বানাতে হবে। সো আমি ক্যাটাগরি বানাতে হলে এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। এখান থেকে আমি একটা ক্যাটাগরির নাম দিই যে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, অ্যাড নিউ ক্যাটাগরি। তার মানে আমি যে কন্টেন্টটা লিখলাম এটা কোন ক্যাটাগরি আওতাভুক্ত? ফ্রিল্যান্সিং ক্যাটাগরি আওতাভুক্ত। তারপর ট্যাগ লিখতে পারি। ট্যাগটা হচ্ছে এরকম আর কি, যে আমার ওয়েবসাইটে এসে যদি কেউ খুঁজে কোনো অনেক কিছু খুঁজে সার্চ করতে পারে। তো সাধারণত এমনও তো হতে পারে যে এই কন্টেন্টটা কেউ আমার ওয়েবসাইটে খুঁজতেছে, যেমন কি খুঁজে লিখে সার্চ দিলে যেন এই ওয়েবসাইটটা পাবে। শুধু আমার ওয়েবসাইটে না, যদি আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কও করে তখনও কেউ যদি গুগলে সার্চ করে তাহলে কি কি জিনিস বা কি কি টপিক লিখে মানুষ সার্চ করতে পারে সেই জিনিসগুলো আমরা এজ এ ট্যাগ হিসাবে দেই। এখন আসলে ট্যাগের ব্যবহার খুব কম ব্যবহার করা হয়। এসইওর অনেক কিছুর একটা রিডিবিলিটি বা হিউম্যান রিডিবিলিটি বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আর্টিকেল, এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করার পারপাস হচ্ছে আপনার ট্যাগের ব্যবহারটা খুব কমে গেছে। তো ট্যাগটা আসলে সাধারণত এইভাবে ব্যবহার করা হয়। তো যেমন আমার টপিকটা কি, ফ্রিল্যান্সিং রিলেটিভ, সো এজ এ ট্যাগ হতে পারে এজ এ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংটা একটা ট্যাগ হতে পারে। আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন। ফ্রিল্যান্সিংটা একটা ট্যাগ হতে পারে। তারপরে ধরেন লিখলাম হচ্ছে ধরেন মেক মানি একটা ট্যাগ হতে পারে। ঠিক আছে, সো এরকম মানুষ কি কি লিখে, বা মেক মানি টিপস হতে পারে, মেক মানি টিপস হতে পারে। মানে এরকম আর কি, যে আহ, আপনার রিলেভেন্ট যেগুলা মানুষ খুঁজতে পারে এগুলা এসে আমরা ট্যাগ হিসেবে দেব। এখন পরবর্তী যে বিষয়টা আসতেছে যে ফিচার ইমেজ। ফিচার ইমেজটা কি? ফিচার ইমেজটা হচ্ছে আপনার এরকম আর কি, যেমন এই যে আমাদের পোস্টটা, এই পোস্টটা আমরা যদি আবার একটু ব্যাক করি, ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে ক্লিক করি, সমস্যা নেই। এই যে এখানে এই টপিকটা দেখেন, এই টপিকটা কিন্তু হাইলাইট হচ্ছে কার পারপাস, এই ছবিটা পারপাস, এই ছবিটা আমাকে আকর্ষণ করছে। সো ক্লিক করার পর হয়তো বা এই ছবিটা আমাকে থাকতেও পারে, মানে এজ এ ফিচার ইমেজ হিসেবে আমি রাখতেও পারি, হ্যাঁ, বা নাও রাখতে পারি। সো এখানে আসলে যদি ফিচার ইমেজটা না দেন তাহলে ওই যে যে আমি যে জিনিসটা দেখাই আপনাকে, এই যে এখানে এইভাবে দেখাবে না পোস্ট। আমি দেখাই সবচেয়ে ভালো হবে, আমি যেহেতু এখানে কাজ করছি, সো আমি এটাকে ফিচার ইমেজটা কিন্তু আপাতত দিচ্ছি না, না দিয়ে আমি এখন কন্টেন্টটাকে পাবলিশ করার ট্রাই করব। সো এখানে আমি যদি একটু ওভারঅল বলি, অনেকক্ষণ কথা বলছি আপনাদের বোঝানোর সুবিধাতে, আসলে কিন্তু কাজটা মাত্র 1 মিনিটেরও না। জাস্ট এখানে পোস্ট থেকে অ্যাড নিউতে আসা, টাইটেল দেওয়া, ছবি ব্লক নিয়ে ছবি দেওয়া, কন্টেন্ট দেওয়া, ব্লকের জন্য আবার ইমেজের জন্য আবার একটা ইমেজের ব্লক, কন্টেন্টের জন্য কন্টেন্ট ব্লক। তারপর এখান থেকে সাধারণত পোস্ট অথবা ব্লগ হিসেবে সিলেক্ট থাকতে পারে, আমি এখান থেকে পোস্টটাকে সিলেক্ট করব। তারপর ফন্ট সাইজ যদি এখান থেকে, আচ্ছা ব্লগ পোস্ট দিলাম তো, সো যদি আমার এখানে পার্মালিঙ্ক চেঞ্জ করার প্রয়োজন হয় এটা অটোমেটিক আসবে, না হলে আমার মতো করে আমি একটা পার্মালিঙ্ক আমি এখানে দিতে পারি। হ্যাঁ, দেওয়ার পর এখানে আমার ক্যাটাগরিটা চুজ করে নিব, জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিব। যদি আমি যে ক্যাটাগরিতে পোস্ট করতে আছি ওই ক্যাটাগরি যদি তৈরি করা না থাকে তাহলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আমি একটা ক্যাটাগরি তৈরি করে নিব। ট্যাগে কি, ট্যাগ হচ্ছে প্রয়োজনীয় কিছু কিওয়ার্ড বা ওয়ার্ড যে জিনিসগুলো লিখে মানুষ খুঁজতে পারে আমার এই টপিকটাকে, সেই ধরনের ওয়ার্ডগুলো আমি এখানে লিখে দিতে পারি।
আর ফিচার ইমেজটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। সো আমি চাচ্ছি এখন এই কন্টেন্টটা পাবলিশ হোক। সো আমি যদি আমার ওয়েবসাইটটাকে আবার ভিজিট করে আপনাদের দেখাই পাবলিশ করার আগে। সো এখানে আপাতত কোনো কন্টেন্ট নাই, শুধু হ্যালো ওয়ার্ল্ড ব্যতীত। এটাকে এখন পাবলিশ করে দিচ্ছি। স্ল্যাকটা আমি আবার একটু বোঝাচ্ছি, একটু পরে বুঝাবো। আপাতত এটাকে পাবলিশ করে দিচ্ছি। কন্টেন্টটা পাবলিশ হলো। পাবলিশ হওয়ার পর আমি এখন এটাকে রিফ্রেশ করছি। এই যে দেখেন, সো এটা এইভাবে আসতেছে সামহাউ। এটা টোটাল পোস্টে আসলে এখানে চলে আসতেছে, টোটাল পোস্টে আসলে আসার কথা না। সো আমি যদি চাই যে এখানে দেখেন টোটাল পোস্টে কিন্তু চলে আসছে, এখানে টোটাল পোস্টে একটু হালকা ভাবে একটা কন্টেন্ট আসবে এরকম আমি চাইতে পারি। সো এইভাবে যদি আমি চাই তখন কিভাবে করতে হবে সেটা চাইতে হলে, ধরুন আমি চাচ্ছি এই লেখাটার পরে যেন ইয়ে না থাকে। সো আমি একটু ইন্টার বাটনে চাপ দিই, বা ধরেন এখান থেকে, যে এখানে তো হয়ে গেল। সো এখান থেকে একটা ব্লগ নিব রিড মোর নামে। এটা আসলে অটোমেটিকলি আসার কথা, এটা আমার যে থিম, এই থিমের গত কারণে আসলে এইভাবে আসে, সবগুলো চলে আসছে। মোর, এই যে মোরে ক্লিক করলাম, এই যে রিড মোর এরকম একটা অপশন, আমি ব্লগ যুক্ত করে দিলাম। সো এবার দেখি কিভাবে দেখায়। সো এইবার কিন্তু একটু অন্যরকম ভাবে দেখাচ্ছে, হ্যাঁ। সো এখানে আরেকটা মজার বিষয় আমি দেখাই। ধরেন আমি এখান থেকে আপাতত আমি যদি এখান থেকে ছবিটা উঠাই নিই, এখানে ছবিটা উঠাই দিচ্ছি এবং এটাকে আমি আপডেট করছি। রিফ্রেশ করি। এই যে এখন দেখেন তো, এই যে ফ্রিল্যান্সিং এ ভালো করা এবং তা ধরে রাখা, সেখানে একটু হালকা ডিসক্রিপশন দেখাচ্ছে, কিন্তু আমার এখানে কোনো ছবি দেখাচ্ছে। তো ছবি ছাড়া তো কোনো একটা কন্টেন্ট আকর্ষণ করে না, পড়ার জন্য ইচ্ছা হয় না। যেমন এইখানে দেখেন আমাদের এই ওয়েবসাইটে কন্টেন্ট দেখাচ্ছে, একটা টাইটেল দেখাচ্ছে, তারপর হচ্ছে আমার এখানে ফিচার ইমেজটা দেখাচ্ছে, তারপর হচ্ছে এখানে লেখাগুলো আসতেছে। সো আমার এখানে তো কোনো ফিচার ইমেজ নাই। ফিচার ইমেজ নাই কেন বা দেখাচ্ছে না কেন, কারণ আমি ফিচার ইমেজ হিসেবে সিলেক্ট করি নাই। সো ফিচার ইমেজটা এমনি এমনি আসবে না, এটা দিতে হবে। সো আমি আবার সেটিং এ যাচ্ছি, সেটিং থেকে আপনাকে দিতে হবে, কি দিতে হবে, যে যেখান থেকে ফিচার ইমেজটা আমাকে দিতে হবে। সো ফিচার ইমেজ হিসেবে আমি যদি এখন এই ছবিটা দেখাই দিই, এটা তো অলরেডি আপলোড করা আছে, সো মিডিয়া লাইব্রেরিতে আমি পেয়ে যাওয়ার কথা। সো এখান থেকে আমি এটা দেখাচ্ছি। সো দ্যাট সেট ফিচার ইমেজ এন্ড দেন আপডেট। ঠিক আছে। সো এবার খেয়াল করি, এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে এই যে দেখেন আবার কিন্তু ফিচার ইমেজটা শো করছে। ঠিক আছে। সো এবার কিন্তু ফিচার ইমেজটা আবার শো করছে। সো আশা করি বুঝতে পারছেন যে ফিচার ইমেজটা যদি দেন তাহলে এখানে আসবে, নয়তোবা কিন্তু এটা ফিচার ইমেজ হিসেবে আপনার এখানে দেখাবে না। হ্যাঁ, ফিচার ইমেজ হিসেবে কিন্তু দেখাবে না। সো এরকম একটা বিষয়। এখন আরেকটা বিষয় বুঝাই, যে এদের এখানে কিন্তু সাইড বার আছে, হ্যাঁ, আমার এখানে কিন্তু সাইড বার নাই। হতে পারে বিষয়টা আমার থিমে আসলে সাইড বারের অপশন নাই, এরকম হতে পারে, অথবা আমার এখানে সাইড বার অপশন আছে কিন্তু এটা বন্ধ করে রাখা। এই জিনিসগুলো আমরা পরে দেখব, যে অফ করা থাকলে কিভাবে অন করতে হয়, এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এটা ডিফল্ট ভাবে হয়তো বা এইভাবে সেট আপ করা, হ্যাঁ। আমরা যে থিম ইউজ করতেছি, এই থিমের পারপাসে এটা এইভাবে আসতেছে। বুঝতে পারছি বিষয়টা। অন্য থিম ইউজ করলে দেখবেন যে এরকম থাকবে না। এই হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এখানে আরেকটা আছে হচ্ছে এক্সার্প্ট। এক্সার্প্ট বিষয়টা হচ্ছে, যেমন এখানে এই ফিচার ইমেজটার পরে যে কিছু কন্টেন্ট দেখাচ্ছে, এই কন্টেন্টটা আমার কিন্তু রিড মোর দিয়ে ঠিক করতে হয়েছে। রিড মোর দিয়ে একটা ব্লগ আইনা ঠিক করতে হয়েছে না? কিন্তু আমি যদি চাই যে না, আমি এখানে রিড মোর অপশন না, রিড মোর অপশন আমাকে কেন, রিড মোর অপশন আমি ব্যতীত এটা ইয়ে রাখতে চাই, তখন আমি এখান থেকে আমি এটাকে উঠাই দিই, রিড মোর ব্লকটা উঠাই দিই, যে রিড মোর অপশনটা উঠাই দিয়ে এখন যদি আমি আপডেট করি, দেখবেন যে আমি যদি এখন এটাকে আবার রিফ্রেশ করি, তাহলে দেখবেন টোটাল কন্টেন্ট আবার চলে আসতেছে, যে সব কন্টেন্ট কিন্তু আবার চলে আসতেছে। রিড মোর বাটনে কিন্তু ক্লিক করার কোনো অপশন আসতেছে না। তো এই প্রবলেমটা রোধ করার জন্য আমি চাচ্ছি কি, যে আমার এই ফিচার ইমেজের পরে শুধু ধরেন এই লাইনটা শুধু দেখাবে, শুরু করার আগে পর্যন্ত দেখাবে, আর কিছু দেখাবে না। সো এই কাজটা করার জন্য এই যে এখানে একটা অপশন আছে যে এক্সার্প, ওই এক্সার্পের ভিতরে আপনি যা দিবেন
আহ, শুধু ফিচার ইমেজের পরে এই লেখাটা দেখাবে, তারপরে এই যে লার্ন মোর অ্যাবাউট বা লার্ন মোর একটা অপশনের মতো দেখাতে পারে, এখানে ক্লিক করার পর তারপর বাকি কন্টেন্টটা দেখাবে। সো এটা আমরা এখন লার্ন মোরের ব্লগ না দিয়ে জাস্ট হচ্ছে এক্সট্রাক্টের পারপাসে করতে যাচ্ছে কাজটা। রিফ্রেশ করি এবার, দেখি অপশনটা কাজ করলো কিনা। সো আসলে এটা কাজ করছে না যেটা বোঝা যাচ্ছে। এটা দুইটা কারণ হতে পারে, একটা আসলে হয়তো আমার আপডেটটা প্রপারলি হয় নাই, আর নতুবা থিমে আসলে এই বিষয়টা ভালোভাবে কাজ করাচ্ছে না, বা থিমে আমি যেটা চাচ্ছি এটা প্রপারলি কাজ করছে না। থিমগত প্রবলেম হতে পারে। অন্য থিম ইউজ করলে আশা করছি যে এই প্রবলেমটা হওয়ার কথা না। হুম, যাই হোক, আমি তাহলে একটা কাজ করি, এটা দিয়ে রাখছি ঠিক আছে। সো এটা দেওয়া যে কথা না দেওয়া আসলে এখন বুঝতেছি যে আসলে একই কথা আর কি। ঠিক আছে, তারপরে এই পোস্টের মধ্যে কেউ কমেন্ট করবে কিনা, সো অ্যালাউ কমেন্ট দিয়ে দিছি, যদি উঠাই দিয়ে তাহলে কেউ আমার পোস্টে কমেন্ট করতে পারবে না। তারপর হচ্ছে ঠিক ব্যাক এগুলাও পিং ব্যাক আর কি, পিং ব্যাক করবে কিনা, ওই যে কিছুটা ইয়ের মতো আর কি, ট্যাগ ইয়ের মতো হচ্ছে কি বলে যে আমরা যে ফেসবুকে যে পিং করি, সো পিং ব্যাকটা আমি উঠাই দিচ্ছি, জাস্ট অ্যালাউ কমেন্ট রাখলাম। আচ্ছা, তো আমি একটা কাজ করতে আছি। আপনারা বুঝতে পারছেন যে থিমের গুরুত্বটা আসলে কতটুকু। একটা থিমের উপর ডিপেন্ড করতেছে যে আমার ওয়েবসাইটটা আসলে কেমন দেখাবে না দেখাবে এই বিষয়টা, তাই না? তো আমি একটা কাজ করি, ধরেন আমি এখন বর্তমানে যে পোস্টটা করছি, হ্যাঁ, আমি ধরেন আমি এখন আরেকটা পোস্ট করব, তাহলে কোথায় যাব? আহ, আমরা এখানে ক্লিক করলে আবার ব্যাক করে আমি একটা পোস্ট করতে পারবো। সো আপনারা অনেকে একটা জানতে চাচ্ছিলেন যে এখানে স্লাগের একটা বিষয় ছিল, যে স্লাগটা কি। স্লাগটা মানে হচ্ছে প্রত্যেকটা পোস্টের একটা ইউনিক ইউআরএল ক্রিয়েট করা হয়, লিংক আমরা যেটাকে বলি আর কি। যেমন এটা তো আমার ওয়েবসাইটের নাম, যে লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। কিন্তু এখানে এটা মানে হচ্ছে এখানে আমার সকল কন্টেন্ট দেখাবে, কিন্তু আমি চাচ্ছি নির্দিষ্ট এই পোস্টটাকে দেখতে আছি, বা নির্দিষ্ট এই কন্টেন্টটাকে আমি দেখাতে আছি, বা এই নির্দিষ্ট কন্টেন্টটাকে আমি এখন ফেসবুকে শেয়ার করব, তাহলে এটার জন্য তো একটা আলাদা ইউনিক লিংক থাকবে। সো এই লিংকটাই হচ্ছে যে স্লাগ। তো আমি যদি ক্লিক করি, দেখবেন যে উপরে পার্মালিঙ্কটা চেঞ্জ হয়েছে, আগে ছিল শুধু টেস্ট পর্যন্ত, এখন আছে ফ্রিল্যান্সিং এ ভালো করো, ভালো করো, জাস্ট এতটুকু পর্যন্ত। সো এই জিনিসটাকে অ্যাজ এ বলা হয় স্লাগ। তার মানে ডোমেইন নেমের পরে এই স্লাগ হিসাবে আসলে কি থাকবে। সো এখানে স্লাগ হিসেবে আছে ফ্রিল্যান্সিং এ ভালো করো। এখন আপনার যদি মনে হয় আপনি স্লাগ হিসেবে রাখতে চাচ্ছেন শুধু ফ্রিল্যান্সিং, আর কিছুই থাকবে না, ঠিক আছে, জাস্ট এতটুকুই রাখতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে স্লাগ অপশনে আসবেন, এখানে ইউআরএল স্লাগে বাকি লেখাগুলো উঠাই দিয়ে আপনি এখন জাস্ট ফ্রিল্যান্সিং লিখে দিচ্ছেন। তাহলে এখন আমি এটাকে আপডেট করি, ঠিক আছে। না, এটা আসলে পার্মানেন্টলি সেভ হয়ে গেছে মনে হচ্ছে। এটা চেঞ্জ করা যায়, এটা অবশ্য এখান থেকে চেঞ্জ করা যাবে না এমন কিছু না, চেঞ্জ অবশ্যই করা যাবে, হয়তো বা আপডেট হয়েছেও। হ্যাঁ, আচ্ছা, আপডেট দিচ্ছি আবার, বা একটা রিফ্রেশ করেও আমরা নিয়ে দেখতে পারি। আর এটাকেও আমি একটু হোম পেজে ব্যাক করাচ্ছি। হ্যাঁ, পার্মালিংকটা চেঞ্জ হচ্ছে না সামহাও এখান থেকে। আচ্ছা, এটা কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, সবগুলো থিমে আসলে একটু মনে হয় প্রবলেম হচ্ছে। আমি একটা কাজ করি, থিমটা যখন চেঞ্জ করে নিব আশা করি স্লাগটা তখন আমি আবার আবার দেখাই দিব না। সো স্লাগ আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো সাধারণত কি হয় যে যেটা চেঞ্জ করতে চান এটা উঠিয়ে দিয়ে যেটা বসাতে চান এটা দিলেই এই যে এটা এজ এ স্লাগ হিসেবে চলে আসবে, দেন আপডেট দিলে এটা কাজ করার কথা। হয়তো এখানে সামহাও কোনো একটা মিস্টেক হচ্ছে যার পারপাসে কাজটা করছে না। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে স্লাগ জিনিসটা কি, এখন ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। আচ্ছা, ওকে। সো এখন আমরা একটাই পোস্ট করলাম এজ এ ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে, হ্যাঁ। সো আমি এখন আরেকটা পোস্ট করতে চাইলে এই যে ডাব্লু যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই ডাব্লু আইকনটাতে ক্লিক করছি। তো ডাব্লু আইকনটাতে ক্লিক করলে সেখান থেকে এই যে ব্যাক করবে। তো আপাতত এখানে আহ, আবার এড নিউতে ক্লিক করে আমি আরেকটা পোস্ট করতে পারি। আর অল পোস্টে ধরেন আমি তো এখন আপাতত একটা পোস্ট করছি, ধরেন এরকম আমি 25টা পোস্ট করে ফেলছি, তাহলে 25টা পোস্ট কোথায় গেলে পাবো, যে অল পোস্টে গেলে আমি পেয়ে যাবো। সো ঝটপট করে আমি এখন আরেকটা পোস্ট করি, অ্যাড নিউতে যাই। So, এখন কিন্তু আমি একটা ক্যাটাগরিতে একটা পোস্ট করছি। এখন আমি কি করবো, আরেকটা ক্যাটাগরি বানাবো, ওই ক্যাটাগরিতে একটা নতুন পোস্ট করবো। সো ধরে আমি এখন চলে যাচ্ছি হচ্ছে প্রযুক্তি ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি কি নাম, প্রযুক্তি। সো আমি আগে প্রথমে আমি ক্যাটাগরি
একটা তৈরি করে নিই। সো এই যে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে কন্ট্রোল ভি, ঠিক আছে? সো প্রযুক্তি নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, সো আমি এখন পোস্ট করব, তাহলে একটা পোস্ট চুজ করি এখান থেকে, ধরেন হিউম্যান কম্পিউটার ইন্টারকানেকশন এই নামে। এটা অটোমেটিক চলে আসতেছে, এই যে আজকে পোস্ট করলাম না, আজকে ডেট অনুসারে এটা চলে আসতেছে আর কি। ওইখানে যেদিন যে পোস্ট করবেন ওই দিন ওই ইয়েটা দেখাবে। হুম, কি দেখাচ্ছে না? মানে আপনার এটা আপনার দেখাচ্ছেন এটা থিমের উপর ডিপেন্ড করে। এই থিমে এটা ফাংশনালিটি আছে, আপনি যে থিমটা ইউজ করছেন ওই থিমে এই ফাংশনটা নাই, যার ফলে দেখাচ্ছেন আর কি। না, আপনি যেদিন যে পোস্ট করবেন সেই এটি দেখাবে। এখান থেকে ফটো, দেন আপলোড। কি ব্যাপার, আপলোড করতে এত সময়? এখান থেকে না হয় ধরেন আমি এই ছবিটা দিয়েছি। সব করা যাবে, কুট করে করতে হবে আর কি। এখানে জাস্টিফাই অপশন দিচ্ছে না অবশ্য আপাতত, বা ট্যাক্স ব্লক আছে, ট্যাক্স ব্লক দিয়ে আপনি সব করতে পারবেন। এখানে ইয়ে ব্লগও আছে, যে এইচটিএমএল এর ব্লগও আছে। এইচটিএমএল লিখেন, এই যে কাস্টম এইচটিএমএল করার অপশন আছে, সব করতে পারবেন, এমন জিনিস নাই যে নাই। বা এখানে শুধু ট্যাক্সের ব্লগ আছে, ট্যাক্সটা আছে কিনা দেখি, না এখানে শুধু ট্যাক্স নাই মনে হয়, প্যারাগ্রাফ দিছে। কোড করা যায়। এই যে আপনি এইচটিএমএল যেটা আছে এইচটিএমএলটা নিয়ে আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন, জাস্টিফাই যদি করতে চান আর কি। আচ্ছা, তো এখন আর কি করতে চাইছিলাম যে, আর তো যাই হোক, আপাতত এখানে এটা তো আছে, আর একটা প্যারাগ্রাফ নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, শেষ। এখন এটাকে পাবলিশ করতে চাই, সো পোস্ট অপশনে যাই, আর কিছু কিছু দিতে হবে কিনা দেখি। সো এখানে যে ভিউ পোস্টে পার্মালিঙ্কটা এইভাবে সেট হয়ে আছে, আমরা চাইলে পার্মালিঙ্কটা চেঞ্জ করতে পারি। আমার বুঝলাম না যে এটাকে সেটিং আমরা চেঞ্জ করি না তখন পার্মালিঙ্কটা, একটু দেখি তো চেক করে, ড্যাশবোর্ডে যাই। পার্মালিঙ্ক অপশনটা কোথায় চেঞ্জ করছিলাম, যে সেটিং থেকে পার্মালিঙ্ক অপশনে, এই যে এখান থেকে তো ঠিকই আছে পোস্ট নেম দেওয়া। আচ্ছা, সামহাও কোনো একটা প্রবলেম হচ্ছে হয়তো বা, আমি দেখবো, সমস্যা নেই। সো এটা কোন ক্যাটাগরি, যে প্রযুক্তি, যদি ফ্রিল্যান্সিং ক্যাটাগরি হতো তাহলে ফ্রিল্যান্সিং ক্যাটাগরি দিতাম। আবার আরেকটা বিষয় এমনও তো হয় যে একই পোস্ট, যেটা হচ্ছে ধরেন ফ্রিল্যান্সিং, হ্যাঁ, ধরেন ফ্রিল্যান্সিং আর গুগল অ্যাডসেন্স, আপনি আরেকটা ক্যাটাগরি করছেন যে গুগল অ্যাডসেন্স। সো গুগল অ্যাডসেন্স দিয়ে তো অনলাইনে আয় করা যায়, তখন আমি কিন্তু দুইটা সিলেক্ট করতাম, অ্যাডসেন্স ক্যাটাগরি সিলেক্ট করতাম, আবার ফ্রিল্যান্সিং ক্যাটাগরিও চুজ করে দিতাম। তো এরকম থাকতে পারে, একটা টপিক লিখছেন কিন্তু এইটা ক্যাটাগরি আওতাভুক্ত আহ, ইয়েটা পড়ে, তখন আপনি দুইটা ক্যাটাগরি চুজ করে দিবেন, তাহলে দুইটা ক্যাটাগরিতে গেলেই এই কন্টেন্টটা পাওয়া যাবে। তারপর হচ্ছে রিলেভেন্ট, আপনি জানেন যে এই কন্টেন্টটা পাওয়ার জন্য আমরা কি কি লিখে মানুষ সার্চ দিতে পারে, এই জিনিসগুলো আমরা দিয়ে দিব। আর ফিচার ইমেজটা কি, যেটা হচ্ছে মানুষকে আকর্ষণ করবে কন্টেন্টটা পড়ার জন্য। সো আমি আপাতত এটাকে দিয়ে দিচ্ছি এজ এ ফিচার ইমেজ হিসাবে। সো আর কিছু দিচ্ছি না, এটাকে আবার পাবলিশ করে দিলাম। সো এই নিয়ে আমার হচ্ছে দুইটা কন্টেন্ট পাবলিশ হচ্ছে। সো আমি যদি আবার আমার ওয়েবসাইটে যাই, তাহলে এটা কি পাবলিশ হয় নাই তাহলে? এই যে দুইটা হয়েছে, সমস্যা নেই। এই যে এটা একটু অন্য কালার ভাবে দেখাচ্ছি, তো এটা থিমগত কারণে, থিমে আসলে থিমটাই আসলে এভাবে তৈরি করা যে যে কোনো ফিচার ইমেজ গুলাকে সে কালার চেঞ্জ করে দেখাবে এরকম। সো এটা হচ্ছে আমার একটা, আর এখানে হচ্ছে সেকেন্ড ওয়ান, এইভাবে দেখাচ্ছে আর কি। যাই হোক, এখানে বাকিটা এইভাবে দেখাচ্ছে কেন, কারণ রিড মোড অপশনটা আমরা চালু করিনি। একটা কাজ করি, আমি ধরেন এখানে রিড মোডটা কিন্তু দেই দেই নাই, যার ফলে এই যে কন্টেন্ট, টোটাল কন্টেন্টে কিন্তু চলে আসছে। যদি রিড মোডটা দিতাম তাহলে কিন্তু এভাবে আসতো না। আর এই ধরনের কাজ আসলে করতে হয় না, ভালো থিম গুলা তারা হচ্ছে ফাংশনালিটি গুলো এইভাবে করে রাখছে যে এত কন্টেন্টের পরে কোনো কন্টেন্ট থাকলে সেটা রিড মোড আকারে দেখাবে।
তো আমরা আসলে যে থিমটা নিয়ে কাজ করছি থিমের আসলে ভালো না। আমি আসলে ইচ্ছা করে এই ভালো খারাপ থিম দিয়ে দেখাচ্ছি, কারণ ভালো থিমের গুরুত্ব আছে কিনা এই জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য। সো আমি একটা কাজ করব, পোস্ট তো অলরেডি করা শেষ, রিড মোর অপশন দেই না, এই জন্য টোটাল কন্টেন্টটা হয়ে তারপর সেকেন্ড কন্টেন্ট আমাদেরকে দেখাচ্ছে। সো আমি একটা কাজ করি, আমি ধরেন একটু ব্যাক করছি, যেখানে ডাব্লুতে ক্লিক করলে যে পোস্ট অপশন থেকে বের হয়ে যাচ্ছে। আপনারা হয়তো মনে আছে যে আমরা থিমটা কোত্থেকে অ্যাক্টিভ করছিলাম। সো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যাচ্ছি যে নতুন একটা থিম সেট আপ করার জন্য। সো নতুন থিম সেট আপ করার অনেকগুলো ওয়ে আছে, আমি আপাতত শর্টকাট একটা ওয়ে দেখা দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাড নিউতে গিয়ে আপাতত একটা থিম ইনস্টল করা আছে, আমি এই থিমটা ইনস্টল করবো, কিন্তু আসলে কোত্থেকে আসছে থিমটা আমি একটু দেখাই দিই, বা একটা থিম কোত্থেকে আনতে হয় সেটা দেখাচ্ছি। আমি কি করলাম, যে থিম থেকে অ্যাড নিউতে ক্লিক করার পর এরকম অপশন আসছে, এখানে আপলোড থিম আছে। আপলোড থিম মানে হচ্ছে আপনার কম্পিউটারে যদি কোনো থিম ডাউনলোড করা থাকে তাহলে সেটা আপনি আপলোড করতে পারছেন। এটা নিয়ে আমি পুরো আলোচনা করব। আপাতত এখানে আমি দেখাই দিচ্ছি, যেমন ধরেন আপনি বিভিন্ন ধরনের থিমের নাম জানা থাকলে আপনি এখানে সার্চ করতে পারেন, অথবা এখানে ফিল্টার আছে, এই যে ফিউচার ফিল্টারে ক্লিক করে আপনি কিসের জন্য খুঁজতেছেন। যেমন আমি হচ্ছে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে ব্লগ দিলাম। সো এখানে কি কি ধরনের স্টাইল চাচ্ছি ফিচার হিসেবে বা লেআউট হিসেবে আমি কি ধরনের চাচ্ছি এগুলো আমি দিতে পারি। সো এবার আমি যদি যাই, আমার এটা কাজ হওয়ার পর দেখি নিচে কি কি আছে, যে অ্যাপ্লাই ফিল্টার, তাহলে ব্লগের জন্য যত ধরনের থিম আছে সেই থিমগুলো আমাকে এখানে কিন্তু প্রোভাইড করছে। ঠিক আছে, বা আমার যদি কোনো থিমের নাম জানা থাকে, যেমন আমি অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করতে আছে, তাহলে অ্যাস্ট্রা লিখবো ASTRA অ্যাস্ট্রা। এখানে দুইটা টিম আছে, একটা হচ্ছে অ্যাস্ট্রা আর একটা হচ্ছে অ্যাস্ট্রাল। এটা হচ্ছে ফেক, ফেক বলা যায় না আসলে, এটা আমরা আসলে এটা নিয়ে কাজ করবো না। ভালো থিম কোনটা খারাপ থিম কোনটা এটা বোঝার জন্য একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি থিমে এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখবেন যে রেটিং কয়টা আছে, এটা হচ্ছে মাত্র 22টা রেটিং। হ্যাঁ, তা আমি যদি এখন এটাকে অ্যাক্টিভ করতে চাইতাম তাহলে এখানে ইনস্টল করতাম। ঠিক আছে, তাহলে ইনস্টল কিছুক্ষণ প্রসেস নিয়ে তারপর আমাকে দেখাইতো। এবং এই থিমটা যদি আমি ইনস্টল করি তাহলে আমার থিমটা ইনস্টল করার পর কিরকম ভাবে দেখাবে, যে এখানে টোটাল জিনিসটা আমাকে দেখাচ্ছে। যে থিমটা যদি আমি অ্যাক্টিভ করি তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম হবে। হ্যাঁ, এখন আসি, আমি যদি এখান থেকে অ্যাস্ট্রা থিমটাকে অ্যাক্টিভ করি তাহলে দেখেন এখানে এই যে কতটা আছে, 4886টা রেটিং। তার মানে এটা চাইতে এটা অনেক টু মাচ ইয়ে আছে। এবং এটা দেখতে কেমন হবে ওয়েবসাইটটা আমাকে এখানে শো করছে। ঠিক আছে, তো জিনিসটা আমার এখানে দেখা দিচ্ছে যে আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। তো যাই হোক, আমি এটাকেই অ্যাক্টিভ করব। সাধারণত আপনাদের ইনস্টল লেখা দেখাবে, আমরা প্রথমে ইনস্টল করে নেবেন, তারপরে এটাকে অ্যাক্টিভ করবেন। হ্যাঁ, সো এই যে এরকম ইনস্টল লেখা দেখাবে, আপনি ইনস্টলে ক্লিক করলে তারপরে এরকম অ্যাক্টিভ অপশন আসবে, আপনি এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে, তো আমি এটাকে ডাইরেক্ট এখন আপাতত অ্যাক্টিভ করে নিচ্ছি। আপনাদের বেলা হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে তারপর অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, সো অ্যাক্টিভ হয়ে যাক, তারপরে দেখবেন যে আমার ওয়েবসাইটটা দেখতে কত সুন্দর লাগে। ঠিক আছে, এখন এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমার ওয়েবসাইটে আসি এবং রিফ্রেশ করছি। এখন দেখেন যে থিমগত কারণে ওয়েবসাইট দেখতে কত সুন্দর হয়। এই যে দেখেন, এখন কিন্তু ওয়েবসাইটের স্ট্রাকচারটা আগের চেয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে। ঠিক এরকম, এই যে এটারও ডানে একটা অংশ আছে এবং বামে কন্টেন্ট গুলা থাকে। সো একইভাবে এটারও যে ডানে কন্টেন্ট রাখার অপশন আছে এবং বামে এটা দেখাচ্ছে। এবং দেখেন আমি যদি নিচে আসি, দেখেন আমি রিড মোড অপশন কিন্তু দেই না, তারপর কিন্তু রিড মোডটা চলে আসছে। এটা থিমের উপর ডিপেন্ড করে রিড মোডটা চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আবার এখানে, আচ্ছা এখন যদি আমি এখানে পোস্টের ভিতরে যাই, এই যে পোস্টের ভিতরে যাওয়ার পর প্রথমে পোস্টের ইমেজ দেখাচ্ছে, মানে ফিচার ইমেজ দেখাচ্ছে, তারপরে কমেন্ট করছে বা এখানে আসলে কে কি করছে বা কে লিখছে এটা শো করছে। এখন আপনাদের অনেকে থাকতে পারে যে এখানে আমি ডেট শো করতে চাই বা এগুলাকে আমি রাখতে চাই না। প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে, কাস্টমাইজেশন পার্টে আমি দেখাবো যে আপনাদের চাহিদা মাফিক এই জিনিসগুলো চেঞ্জ কিভাবে করতে হয়। ঠিক আছে, তো আপাতত আমি জাস্ট যতটুকু দরকার এগুলো দেখা দিচ্ছি। যাক, তো থিম নিয়ে আশা করি আইডিয়া আপনাদের চলে আসছে যে থিম কিভাবে অ্যাক্টিভ করতে হয় আর কি। হ্যাঁ, সো একইভাবে আপনি চাইলে ধরেন আমার যদি থিম কোন অনেক সময় যদি দেখা যাচ্ছে যে এইভাবে ডাইরেক্ট, যেহেতু আমি দেখাচ্ছি তাহলে এই সুযোগে আরো কয়েকটা জিনিস দেখা নেই থিম অ্যাক্টিভের বিষয়টা। ধরেন আমি তো ডাইরেক্ট ইনস্টল করে থিমটা ইয়ে করছি, তাই না? ধরেন আমরা থিম অ্যাক্টিভ করার জন্য কোথায় যেতাম, যে অ্যাড নিউতে যেতাম। অ্যাড নিউতে গিয়ে আমরা অলরেডি একটা যেটা দেখলাম যে সার্চ করে আমি থিমটাকে বের করছি, তাই তো? কোনো কারণে দেখা যাচ্ছে যে ইনস্টল করা ট্রাই করছি কিন্তু ইনস্টল হচ্ছে না, ইনস্টল করা ট্রাই করছি কিন্তু ইনস্টল হচ্ছে না, সামহাউ মিস্টেক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন,
এই থিমটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে দেন আপনি এটাকে আপলোড থিমে অপশনে গিয়ে এটাকে চুজ ফাইলে গিয়ে আপনার পছন্দ নিয়ে যে থিমটা আছে এই থিমটা আপনি আপলোড করে দিয়ে দিবেন। হ্যাঁ, সো এখন প্রশ্ন হতে পারে যে আমি থিমটাকে আসলে ডাউনলোড করব কিভাবে। সো ডাউনলোড করার বিষয়টা কিভাবে করবো আমি বলি। ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে wordpress.org। এটা আপনার অলরেডি পরিচিত, ওয়ার্ডপ্রেস wordpress.org। এই যে wordpress.org, যেখান থেকে ওয়ার্ডপ্রেসের সোর্স ফাইলটা আপনারা ডাউনলোড করছেন। সো এখানে আরো অপশন আছে যে থিম এন্ড প্লাগইন। আপনি প্লাগইন ডাউনলোড করতে চাইলে প্লাগইনে ক্লিক করবেন। আমি কি চাচ্ছি থিম ইনস্টল করতে, সো আমি এখানে থিমে ক্লিক করছি। এই যে এখানে সকল থিমগুলো চলে আসছে। সো আমি চাচ্ছি কি যে এই যে অ্যাপসটা যেটা ইনস্টল করছি এটা ডাউনলোড করে কাজ করতে। সো এখান থেকে যে এটা ডাউনলোড করলে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড। আমি একটা ওয়ে দেখাই আপনাকে, যেমন ধরেন আমি চাচ্ছি এটাকে ডাউনলোড করতে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগবে না। সো এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা একটা ধরেন আমি করতে চাচ্ছি, তাহলে কয়েকটা প্রসেস আপনাদের দেখাই দিব আর কি যে কিভাবে কি ডাউনলোড করতে হয়। সো দুইটা থিম আমি স্যার একটা অলরেডি দেখে নিছি যে সার্চ করে কিভাবে থিমগুলোকে অ্যাক্টিভ করতে হয়। সো সেকেন্ড যেটা আছে যে আপলোড করে কিভাবে থিমটা অ্যাক্টিভ করতে হয়। সো আপলোড করার জন্য আমরা যাই আপলোড থিম অপশনে গিয়ে চুজ ফাইল। যে আমরা তো এটা ডাউনলোড করছি, ডাউনলোড সেকশনে পাবো। ডাউনলোড থেকে কম্প্রেস, যে আমরা এই যে ওসেন ডাব্লিউপি আর একটা কি ডাউনলোড করলাম অ্যাস্ট্রা। তো অ্যাস্ট্রা তো অলরেডি আছে, তাই না? সো আমি একটা কাজ করি, কোন একটা থিম, যে থিমগুলো আমি থিম অপশনে যাই, অ্যাস্ট্রাটাকে এখন আপাতত ধরেন ডিলিট করে দিই। ডিলিট করা শেখাটা আমাদের দরকার, মানে এগুলো হচ্ছে প্রবলেম আপনার ফেস করবেনই। ধরেন আমি এটাকে একটু রিমুভ করে দিই। হ্যাঁ, তো আরেকটা বিষয় কিন্তু এই যে আমরা কিন্তু অন্যান্য থিম যেগুলো আছে আমি একটু দেখাই, জিনিসটা একটা দরকার। যেমন ধরেন এই যে এইগুলাকে আপনি এখানে ক্লিক করে যে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারবেন কিন্তু। হ্যাঁ, কিন্তু বর্তমানে যে অ্যাক্টিভ থিমটা আছে আপনি চাইলে এটাকে আপনি ডিলিট করতে পারবেন। দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে এখানে ডিলিটের কোনো অপশনই নেই। তার মানে যে থিমটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে সেটাকে আপনি ডিলিট করতে পারবেন না। প্রথমে যে থিমটাকে, যেমন অ্যাক্টিভকৃত থিমটাকে যদি আপনি ডিলিট করতে চান তাহলে এই থিমের পরিবর্তে আগে অন্য একটা থিম আপনি আগে অ্যাক্টিভ করে নেন, এবং আমি আগে অন্য একটা থিম অ্যাক্টিভ করে নিলাম। সো এইবার এটা অ্যাক্টিভ হয়ে যাক। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখন আমি যদি অ্যাসেট থিমটাকে চাই তখন আমাকে এই যে দেখেন এখন আমাকে ডিলিট করার পারমিশন দিচ্ছে। সো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এইবার কিন্তু আমাকে ডিলিট করার পারমিশন দিচ্ছে। তো যাই হোক, সো থিম কিভাবে ডিলিট করতে হয় আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি কি থিমটাকে অ্যাক্টিভ করতে। সো এখন থিমটা আমরা আগে কি করতাম, এই যে অ্যাড নিউতে ক্লিক করতাম। অ্যাড নিউতে গিয়ে আমাদের পছন্দনীয় থিমটা সার্চ করে বের করে আমরা ইনস্টল করে ফেলতাম, তাই তো? এটা একটা হয়ে গেল। এখন হচ্ছে আপলোড করে কিভাবে থিম অ্যাক্টিভ করতে হয়। সো আপলোড অপশনে যাই, দেন চুজ ফাইল। এটা হচ্ছে 2 নাম্বার ওয়ে থিম অ্যাক্টিভ করার। থিম যেভাবে অ্যাক্টিভ করতেছে প্লাগইনগুলো আপনি ঠিক একই ওয়েতেই অ্যাক্টিভ করতে পারবেন। এই যে অ্যাস্টা থিমটাকে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি, ওপেন, দেন এখান থেকে ইনস্টল নাও। বিষয়টা হচ্ছে এটা তো জিপ করা, তো জিপটাকে আনজিপ করে
থিমের ফাইলগুলো যেখানে রাখা সেটা অটোমেটিক রাখবে, যার ফলে একটু প্রসেস হতে একটু লেট হবে আর কি। তো আমরা একটু ওয়েট করি। সো আনপ্যাক হওয়ার পর, হ্যাঁ, এই যে এখানে অপশন চলে আসবে লাইভ প্রিভিউ অ্যাক্টিভ আর এটা। সো আপনি এখন বর্তমানে থিমটাকে অ্যাক্টিভ করতে চান কিনা, সো অ্যাক্টিভ করতে চাইলে জাস্ট এখানে অ্যাক্টিভে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। এখন এই যে আগের মতো যেটা সাইট, তো এটা কাজ করবে, সমস্যা নেই। সো অ্যাক্টিভ করার দুইটা ওয়ে দেখলাম আপলোড করে। এখন একটা মজার বিষয় আপনাকে দেখাই। আমরা এই যে থিমটাকে অ্যাক্টিভ করলাম, সাধারণত এগুলা যে এই যে ইনস্টল হচ্ছে ফাইলগুলো তো একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে, তাই না? তো আমরা গত ক্লাসে যে ক্লাস করছিলাম আপনাদের মনে আছে যে আমরা যেখানে ইনস্টল করছিলাম, আমারটা সাধারণত সি ড্রাইভে ইনস্টল করা, এখন আপনাদের তো ডি ড্রাইভ ই ড্রাইভ এক একটা এক এক ধরনের হতে পারে। সো আমি তো আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ইনস্টল করার জন্য সি তে করা, কিন্তু আপনাদের তো কাজ করার সুবিধার জন্য এটাকে ব্যাকআপে রাখছেন। সো আমি সি সি থেকে যে জ্যাম্প নামে যে ফোল্ডার, কোথায় থাকে ফাইলগুলো? ফাইলগুলো থাকে হচ্ছে এইচটি ডক্স এর ভিতরে। সো চলে যাচ্ছে এইচটি ডক্স, ডক্স এর ভিতরে আমার ফাইলটা কি টেস্ট নামে ফোল্ডারে, সো টেস্টের ভিতরে যাচ্ছি। টেস্টের ভিতরে আসার পর এই যে এখানে আমরা যাব হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট। ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে যেখানে দেখেন প্লাগইনও আছে, থিমও আছে। সো আমি যদি থিম দেখতে চাই, যে থিমে ক্লিক করি, তাহলে আমার এখানে যতগুলা থিম আছে সবগুলা থিম আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আমি জানি আপনারা ভুলে গেছেন যে কোত্থেকে কই আসছে। দেখেন উপরে জিনিসগুলো একটু খেয়াল করেন। জ্যাম্প নামে ফোল্ডারের ভিতরে এসটি ডক্স, এসটি ডক্স ফোল্ডারের ভিতরে কোথায় আছে? যার যা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। তো আমার এখানে টেস্ট নামে ফোল্ডার বানাইছে, এখন আপনারা আপনাদের নাম এই ফোল্ডার বানাতে পারেন। সেই ফোল্ডারের ভিতরে ঢোকার পর ডাব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার পাবেন, ওইখানে হচ্ছে থিমস নামে ফোল্ডার আছে। সো এই থিমসের ভিতরে আপনার ওয়েবসাইটে যতগুলা থিম অ্যাক্টিভ অবস্থায় থাকবে বা যতগুলা থিম ইনস্টল করা হবে, আপনি এই জায়গায় প্রত্যেকটা থিম পাবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা থিমের স্ট্রাকচারটা যদি দেখি, থিমের নাম দেওয়া একটা ফোল্ডার থাকে এবং ওই ফোল্ডারের ভিতরে আপনার প্রত্যেকটা ফাংশন ফাইলগুলো আপনি পেয়ে যাবেন, যেখানে পিএসপি কোডিং করা বা অন্যান্য কোডিং করা ফাইলগুলো থাকবে। ঠিক আছে, সো একইভাবে এখন আমি যদি চাই অন্য ওয়েতে, মানে যতগুলা, এখন 3 নম্বর ওয়েটা দেখাচ্ছি যে ওয়েতে আমরা থিমটাকে অ্যাক্টিভ করতে পারবো। সো আমাদের ডাউনলোড করা একটা ফাইল দেখি এখানে, যে কম্প্রেস থেকে আমরা এখানে আরেকটা থিম ডাউনলোড করছি, ওসেন ডাব্লিউপি নামে। সো এটাকে আনজিপ করে নিই আগে, এটাকে একটু আনজিপ করি। যে এটাকে আনজিপ করে নিলাম, এই যে ফোল্ডারটা। সো এটা ফোল্ডারটার ভিতরে দেন, তার মানে ঘটনা হয়ে গেল কি, আমরা দেখলাম যে একটা ফোল্ডারের ভিতর সমস্ত ফাইলগুলো, কিন্তু এখানে ঘটনাটা কি হচ্ছে, একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতর সমস্ত ফাইলগুলো। So আমরা তো এইভাবে হবে না, সমস্ত ফাইলগুলো কোন ফোল্ডারে আছে এটা আমাকে দেখতে হবে। সো এই ফোল্ডারটা আমি একটু কপি করে নিয়ে যাচ্ছি, করে নিয়ে কোথায় রাখবো? ওই যে লোকেশনটা, যে লোকেশনে অলরেডি ফাইলগুলো রাখা আছে, অন্য থিমগুলো যে লোকেশনে রাখা আছে, ওই লোকেশনের মধ্যে আমার এই থিমের ফাইলটা এনে রাখতেছি। ওকে, কাজটা কমপ্লিট। সো এখন মজার বিষয়টা দেখেন। এখন একটু, আচ্ছা যাই হোক, একটু লোড নিচ্ছে। সো আমি একটু রিফ্রেশ করি, আপাতত কয়টা থিম আছে? 1 2 3 4টা, তাই না? 4টা থিমই তো আছে। সো এখন আমি আরেকটা থিম, ওই যে থিম লোকেশন এনে রাখলাম, এখন রিফ্রেশ করি। রিফ্রেশটা কমপ্লিট হোক। সো এখন দেখেন এই যে এখানে আরেকটা থিম চলে আসছে। ঠিক আছে, সো এবার যদি আমি এই থিমটাকে অ্যাক্টিভ করতে চাই, তখন এখান থেকে এটাকে অ্যাক্টিভ করলে আবার এই থিমটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তো থিম অ্যাক্টিভ করে আমরা 3টা ওয়ে দেখলাম, একটা হচ্ছে অ্যাড নিউ থেকে সার্চ করে
পছন্দনীয় থিমটা দিতে পারি, আরেকটা হচ্ছে আপলোড করে, আর একটা হচ্ছে থিম লোকেশনে ফাইলটা রেখে এখানে করতে পারি। তবে এখানে বোঝার বিষয়টা কি, যদি আপনি আপলোড সিস্টেম করে যদি থিম অ্যাক্টিভ করতে চান, তবে ওই আপলোডকৃত ফাইলটা অবশ্যই জিপ আকারে থাকতে হবে। ঠিক আছে, মানে ডাউনলোড কিন্তু মেইন ফাইলটি আপনি আপলোড করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি ওই যে থিম লোকেশন নিয়ে ফাইল রাখতে চান, তখন কিন্তু জিপ আকারে রাখলে হবে না, সেটা আনজিপ করে আপনাকে রাখতে হবে ফোল্ডার ওয়াইজ। ফোল্ডারটা যদি ভালো করে না রাখতে পারেন তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। দেখেন এই যে ফোল্ডার লোকেশন একটা ফাইলও আপনার জিপ আকারে থাকে না। সো ফোল্ডার যে আপনি লোকেশন আইনা যদি থিমগুলোকে অ্যাক্টিভ করতে চান, তাহলে আনজিপ ছাড়াই আপনাকে কাজগুলো করতে হবে। আমার মনে হয় পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আজকে সেকেন্ড ক্লাস মাত্র ওয়ার্ডপ্রেসে। সো আমি একটু রিভিউ করি যে কি কি দেখালাম আপনাদেরকে। আমি কিছুই দেখাই না, কিন্তু আমি জাস্ট অনেকক্ষণ বক বক করতেছি, তো এর জন্য মনে হচ্ছে আপনাদের কাছে অনেক কিছু শিখে ফেলছি। সো ড্যাশবোর্ড থেকে জাস্ট হোম আর আপডেট। হোম মানে তো বুঝলাম যে বর্তমানে যে এটা আছে সেটা হচ্ছে হোম। আর এখানে যে আপডেট অপশন আমাকে দেখাচ্ছে কয়টা থিম কয়টা প্লাগইন আমাকে আপডেট করতে হবে, কোন কোন থিম কোন কোন প্লাগইন, এখানে ক্লিক করে আমি দেখতে পারবো। জাস্ট আমরা আজকে সারাদিনই ছিলাম পোস্ট অপশনে। পোস্ট থেকে অল পোস্টে গিয়ে আমি কি করব, আমি দেখতে পারবো যে আমার এখানে কতগুলা পোস্ট করা আছে এবং কি কি। তো আমার এখানে কি আছে, দুইটা পোস্ট করা আছে, এবং দুইটা পোস্টের একটা হচ্ছে প্রযুক্তি ক্যাটাগরিতে আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে। সো আমরা এতক্ষণ থিম নিয়ে কাজ করছিলাম, থিম কিভাবে ইনস্টল করতে হয় ডিলিট করতে হয় দুটোই দেখছি। সো পোস্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, পোস্ট কিভাবে করতে হয় এটা দেখছি, কিন্তু ডিলিট করা কিন্তু আমরা দেখি নাই। সো পোস্টটা ডাইরেক্ট ডিলিট করা যায় না। পোস্ট হচ্ছে যদি আপনি ডিলিট করতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে দেখবেন ট্র্যাশ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন রেড কালার। সো ট্র্যাশে হচ্ছে আপনাকে আগে ক্লিক করতে হবে। ঠিক আছে, সো এটা পরিপূর্ণভাবে ডিলিট হয় নাই, এই যে ট্র্যাশে গেলে আপনি দেখতে পারবেন। এই ট্র্যাশ থেকে আপনাকে ডিলিট পার্মানেন্টলি করতে হবে, আবার চাইলে এখান থেকে আবার রিস্টোর করতে পারবেন। রিস্টোরে ক্লিক করলে আবার এটা পুনরায় আগের জায়গায় চলে যাবে। সো এই হচ্ছে কোনো একটা পোস্ট ডিলিট করার সিস্টেম। সো আমি আবার অলে ক্লিক করি বা পাবলিশে ক্লিক করে পাবলিশকৃত কন্টেন্টগুলো দেখতে পারবেন। তার মানে পোস্ট কিভাবে করতে হয় এবং পোস্ট কিভাবে ডিলিট করতে হয় সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। সো আমি আর এখানে বাকি জিনিসগুলো একটু বুঝাই দিই, যে ক্যাটাগরি আর হচ্ছে ট্যাগ। সো আপনারা খেয়াল করছেন যে আমরা পোস্ট তৈরি করতে গিয়ে কিন্তু আমরা ক্যাটাগরিগুলো তৈরি করতে পারছি। সো আপনি যদি চান যে মানুষ তো পোস্ট করতে গিয়ে ক্যাটাগরি তৈরি করছে, কিন্তু ক্যাটাগরিগুলো যদি আমি আগে থেকে তৈরি করে রাখি, তাহলে এটা এই ক্যাটাগরিজ অপশন থেকে আপনি আগে থেকে তৈরি করে রাখতে পারেন। যেমন আমার এখানে অলরেডি দুইটা আছে, একটা হচ্ছে প্রযুক্তি আর হচ্ছে ফ্রিল্যান্সিং। ধরেন আমি আরেকটা ক্যাটাগরি বানাই রাখি, আমি একটু ওয়েবসাইটে আসি, এখানে দেখি কি কি ক্যাটাগরি আছে। যেমন ধরেন ওয়েব একটা ক্যাটাগরি, হ্যাঁ। সো ওয়েবটাতে ক্লিক করি, নামটা একটু কপি করে নিতে যাচ্ছি আর কি, যে ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এটা একটা ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট নামে আমি একটা ক্যাটাগরি তৈরি করব। সো ক্যাটাগরি তৈরি করার জন্য আমি ক্যাটাগরি অপশনে আসি, এই যে ক্যাটাগরি থেকে এই যে কন্ট্রোল ভি ওয়েব ডেভেলপমেন্ট, আমি এখান থেকে এটাকে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখন ওয়েব ডেভেলপমেন্ট, প্রযুক্তি, ফ্রিল্যান্সিং তিনটা ক্যাটাগরি, আর একটা চান ক্যাটাগরি, তো এটা আছে। সবাই এখানে দেখতে পারবেন কাউন্ট অপশনে যে কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে। প্রযুক্তি ক্যাটাগরিতে একটা পোস্ট, ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে একটা পোস্ট, আর ওয়েব ডেভেলপমেন্টে 0। তার মানে এই ক্যাটাগরিতে এখনো কোনো পোস্ট করা হয় নাই। আচ্ছা, সো আমি এখন ধরেন একটা পোস্ট করতে যাচ্ছি, সো অ্যাড নিউতে যাই, কারণ পোস্ট করার জন্য তো আমরা অ্যাড নিউতে যেতে হয়। সো অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে যাবার পর অ্যাড নিউতে আসলাম। সো এবার দেখেন আমি যদি ক্যাটাগরি সিলেক্ট করতে যাই, এই যে অটোমেটিকলি ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি চলে আসছে, আমাকে কষ্ট করে আর এখানে অ্যাড নিউ ক্যাটাগরি বানানো লাগে। তার মানে বিষয়টা হচ্ছে কি, একটা ওয়েবসাইট যখন তৈরি করা হয়, আমরা তো একটা ব্লগস ওয়েবসাইট তৈরি করতেছি। সো এখানে বিষয়টা হচ্ছে আপনি একা লিখতে পারেন, অথবা এমন হতে পারে এখানে আপনি একা না, আরো অনেকেই লেখালেখি করতে পারে। সো আমাদের কাজটা কি হবে, আমার ওই ওয়েবসাইটের মধ্যে বা আমার এই ব্লগের মধ্যে কোন কোন টপিক নিয়ে লেখালেখি হবে, এই টপিকগুলো আমরা আগে থেকে বানিয়ে রাখবো, মানে ক্যাটাগরিগুলো আমরা আগে থেকে বানিয়ে রাখবো। তাহলে মানুষকে আর কষ্ট করে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে এসে আর তৈরি করতে হবে না। আবার এখানে আমরা যে মানুষকে পারমিশন দিব আমার ওয়েবসাইটে এসে লেখার জন্য, সো যা এখানে বিভিন্ন ধরনের রুল ক্রিয়েট করা যায়, কে কি ধরনের কাজ করতে পারবে। অনেকে এমন ধরনের রুল ক্রিয়েট করে দিতে পারবো, দিব আমরা, যে শুধু তার কাজ হচ্ছে শুধু পোস্ট করা। তো যার কাজ হবে শুধু পোস্ট করা, তারা কিন্তু এখানে এই ক্যাটাগরি তৈরি করতে পারবে না। আমরা তৈরি করতে পারছি কারণ আমরা হচ্ছে সুপার অ্যাডমিন, আমরা হচ্ছে মেইন অ্যাডমিন, যার ফলে আমরা চাইলে এখান থেকে যে কিছুই করতে পারছি। কিন্তু যাদেরকে আমরা যে অ্যাক্সেস দিব যে তুমি শুধু লেখালেখি করো, তারা চাইলে কিন্তু এখানে ক্যাটাগরি তারা তৈরি করতে পারবে না। সো তার মানে কি হবে, আমাদের তৈরিকৃত ক্যাটাগরিগুলোই তারা সিলেক্ট করে পোস্ট করতে হবে। তাই আমরা যে কাজটা করব, যে আমরা চাইলে আগে থেকেই কিছু প্রিমিডিয়েট ক্যাটাগরি তৈরি করে রাখবো, যাতে করে মানুষ পোস্ট করতে
যে কোন জাস্ট টপিকটা লিখে সে টপিকটা কোন ক্যাটাগরি এটা জাস্ট সিলেক্ট করে দিবে। সো একইভাবে ট্যাগগুলো আমরা এইভাবে কাজ করতে পারি যে প্রয়োজনে কিছু ট্যাগ আমরা বানিয়ে রাখতে পারি, যেমন হচ্ছে আউটসোর্সিং, SOURCHING, আউটসোর্সিং নামে একটা ধরেন ট্যাগ বানিয়ে রাখলাম। ধরেন তারপরে ধরেন দিলাম হচ্ছে টিপস, বা ধরেন দিলাম যে ট্যাগ, ট্যাগ নামে একটা ট্যাগ বানিয়ে রাখলাম। এরকম আর কি যত ধরনের ট্যাগ থাকতে পারে মানুষ লিখে সার্চ করতে পারে, বা খুব ভ্যালু আছে যে ওয়ার্ডগুলো, এগুলো আমরা বানিয়ে রাখবো। তাহলে সুবিধাটা কি, আমি যদি এখন আবার নতুন করে পোস্ট করতে চাই, হ্যাঁ নতুন করে যদি আমি আবার পোস্ট করতে চাই, তাহলে দেখেন এই যে ক্যাটাগরি পরে যেখানে ট্যাগ অপশনটা আছে না, যেমন ট্যাগ অপশন আপনি একটু হালকা লিখলে এটা অটোমেটিক চলে আসবে। যেমন ধরেন ট্যাগ, TE লেখার সাথে সাথে দেখবেন সি, এই যে ট্যাগ লিখলে ট্যাগটা অটোমেটিক সাজেস্ট করছে। তারপর ধরেন হচ্ছে আউট সোর্সিং, এই যে আউট লেখার সাথে সাথে আউটসোর্সিং কথাটা চলে আসতেছে, মানে আমাকে অটো সাজেস্ট করছে। তাহলে অটো সাজেশনটা আসতেছে কোত্থেকে, কারণ আমি এই ট্যাগগুলো আগে থেকে ইন করে রাখছি, যার ফলে এখানে আমাকে অটো সাজেস্ট করছে আর কি বিষয়টা। সো এই হচ্ছে বিষয়। আমরা এতটুকু ব্লক পর্যন্ত রাখি, যা যা দেখাই সেগুলো একটু দেখেন, তারপর আমি বাকি জিনিসগুলো দেখাই দিব। তার মানে আমরা ড্যাশবোর্ড আর হচ্ছে পোস্ট এই দুটো অংশ শেষ করে নিছি। পোস্ট থেকে মিডিয়া থেকে শুরু করে বাকি অংশগুলো স্টেপ বাই স্টেপ আমি বাকিগুলা দেখাই দিব। হ্যাঁ, তো আপাতত আপনাদের কাজ হচ্ছে আগে এতটুকু পর্যন্ত দেখেন, তারপর স্টেপ বাই স্টেপ আমি বাকি অংশগুলো দেখাচ্ছি। তো আপনাদের আজকে কি করতে হবে, আপনারা চাইলে প্রথমে যে কাজটা করবেন আজকে, লগ ইন করে প্রথমে সেটিং অপশন থেকে চলে যাবেন হচ্ছে পার্মালিংকে। ঠিক আছে, আপনাদের স্টেপগুলো কি হবে আমি একটু বলছি। প্রথম কাজ, সেটিং থেকে পার্মালিংকে আসার পর এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিবেন। এটা প্রথম কাজ, কারণ এটাকে বলা হয় এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। কারণ আপনার ওয়েবসাইট বানালেই হবে না, সেটা এসইও ফ্রেন্ডলি করতে হবে, না হলে তো ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে কষ্ট হয়ে যাবে, তাই না? তো সবাই তো চায় ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে আনার জন্য, শুধু এটা করলে ফার্স্ট পজিশনে আসে না, এটার জন্য আরো কাজ করতে হয়। ঠিক আছে, আমরা এটা স্টেপ বাই স্টেপ আরো পরে আলোচনা করব। বেসিক ওয়ার্ডপ্রেস এসইওটা আমি আপনাদের দেখাবো। সো তারপর চলে আসি, আমরা এটা তো করলাম, তারপরে আমরা চলে যাব আপনার সেকেন্ড কাজ হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে। বর্তমানে যে থিমটা আছে থিমটাকে একটু চেঞ্জ করে নেবেন। চাইলে যে অ্যাস্ট্রা নামে যে থিমটা আছে, আমি অ্যাস্ট্রা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আমি টাইপ করে দিচ্ছি আপনার নামটা। এই অ্যাস্ট্রা নামটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন। ওই অ্যাস্ট্রা থিমটা একটু অ্যাক্টিভ করে নেবেন সবাই। ঠিক আছে, আমি নামটা একটু দিয়ে দিচ্ছি সবাইকে। ASTRA। সো অ্যাস্ট্রা থিমটা সবচেয়ে পপুলার, এখানে দুইটা থিমই পপুলার, এন্ড অ্যাস্ট্রা দুইটা সব বেশি পপুলার, কিন্তু সবচাইতে যে নাম্বারিং এর ক্ষেত্রে যদি বলেন তাহলে এটা হচ্ছে ফার্স্ট পজিশন। এখন বলতে পারেন যে অ্যাস্ট্রাটাকে আমি কেন সাজেস্ট করছি, কারণ অ্যাস্ট্রা ফাংশনালিটি খুব বেশি, মানে ফ্রিতে, মানে আসলে থিমগুলো হচ্ছে ফ্রি অ্যান্ড পেইড দুইটা অপশনই থাকে। সো ফ্রি অবস্থায় তেমন একটা ফাংশনালিটি থাকে না, সো অ্যাস্ট্রাতে ফ্রি অবস্থাতে আপনাকে এত ফাংশনালিটি দিবে, এতে করে যে সুবিধা হবে আপনি অন্যান্য অনায়াসেই বুঝে ফেলবেন যে মানে অ্যাস্ট্রা নিয়ে যদি আপনি অভিজ্ঞতা হয়ে যায় তাহলে অন্যান্য থিম আপনার কাছে মানে পানিবাদের মতো লাগবে কিছুটা, বা পেইড থিমগুলো যখন নিয়ে কাজ করবেন যে ফাংশনালিটিগুলো প্রায় কাছাকাছি আপনার কাছে মনে হবে। তার জন্য হচ্ছে আমি অ্যাস্ট্রা নিয়ে দেখাবো। অ্যাস্ট্রা থিমটা যদি বুঝে নেন তাহলে ওসেন ডাব্লিউপি বা জেনারেট প্রেস আরো কিছু থিম আছে কমন, খুব পপুলার, এগুলো আপনার কাছে প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি বলতে এগুলো আসলেই কাছাকাছি, একটু ফাংশনালিটি অন্য বিষ থাকতে পারে। ঠিক আছে, সো আপনার প্রথম কাজ হচ্ছে সেটিং থেকে পারমালিংকটা ঠিক করে নেওয়া। দ্বিতীয় কাজ হবে আপনি অ্যাপারেন্সের থিম অপশনে এসে থিমগুলোকে অ্যাক্টিভ করে নেওয়া। আমরা থিম অ্যাক্টিভ করার তিনটা ওয়ে দেখাইছি। সো একটা হচ্ছে সার্চ করে, একটা হচ্ছে অ্যাড নিউ থেকে সার্চ করে, তারপর হচ্ছে আপলোড করে, আরেকটা দেখাইছিলাম থিম লোকেশনে নিয়ে। এখন তিনটে আমাকে জানতে হবে, কারণ অনেক সময় দেখা যাবে যে আমি আপলোড করে প্রবলেম হচ্ছে, তখন আমার থিম লোকেশন নিয়ে কাজ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইনস্টল করতেছি, ইনস্টল হচ্ছে না, অনেক সময় সার্ভার টু আমাদের লোকাল পিসিতে আসতে বা সার্ভার টু সার্ভার ইনস্টলেশন করতে অনেক সময় প্রবলেম দেখা দিতেই পারে অনেক ধরনের কনফিগারেশন বা কন্ডিশনের কারণে। সো সেই কারণে আসলে একটা প্রবলেম হলে আরেকটা ওয়েতে, আরেকটা প্রবলেম হলে আরেকটা ওয়েতে, এইভাবে হচ্ছে আমরা সলিউশন করার ট্রাই করব। এই জন্য হচ্ছে আমাদের তিনটা ওয়ে শিখতে হবে যে কিভাবে কাজগুলো করতে হবে। তাহলে এই গেল দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপের কাজ কি? তৃতীয় স্টেপের কাজ হচ্ছে পোস্ট করা। পোস্ট করার জন্য কিভাবে যেতে হয়? অ্যাড নিউতে। সো আমি দুইটা ক্যাটাগরিতে একটা একটা করে দুইটা পোস্ট করছি। আপনাদের জন্য আজকে কাজ অথবা হোম টাস্ক হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা পাঁচটা ক্যাটাগরি তৈরি করবেন। পাঁচটা ক্যাটাগরিতে, আচ্ছা পাঁচটা ক্যাটাগরি, আচ্ছা পাঁচটা ক্যাটাগরি নেন।
5টা ক্যাটাগরিতে মিনিমাম 2টা করে পোস্ট করতে হবে, ঠিক আছে? 5টা ক্যাটাগরিতে কি করতে হবে? 2টা করে পোস্ট করতে হবে। তারপরে 5টা ক্যাটাগরি যদি আপনি 2টা করে পোস্ট করেন তাহলে সর্বমোট পোস্ট দাঁড়াবে 10টা পোস্ট আপনাকে করতে হবে, ঠিক আছে? আমি কারণ নেক্সট ক্লাসে আইসে আগে যেগুলো চেক করব। হ্যাঁ, আর আপনাদের কাজ যখন হয়ে যাবে হোম পেজের একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট করে গ্রুপে আপলোড করবেন এবং স্ক্রিনশটে মানে হোম পেজে মানে এই যে ফ্রন্ট পেজ যেটা বলে আর কি, এটা একটা স্ক্রিনশট নেবেন এবং আপনি যে পোস্ট 10টা করছেন এটা বোঝানোর জন্য এই যে পোস্ট থেকে অল পোস্টে আসার পর এখানে সবগুলো পোস্ট আমি দেখতে পাবো যে কটা পোস্ট আপনি করছেন বা এখানে পাবলিশ হিসেবে দেখা থাকবে। এটার একটা স্ক্রিনশট নিয়ে 2টা ছবি নিয়ে আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। এটা হচ্ছে আপনাদের আজকের টাস্ক। হ্যাঁ, সো এই যে কাজগুলো দেখালাম এই হচ্ছে মোট 3টা কাজ, টাস্ক বা 3টা স্টেপ। এই 3টা স্টেপ ভালোভাবে পারছেন কিনা এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করবেন। সেটা আপনি চাইলে এখনো করতে পারেন। এখন বলতে কি এখন আপনারা চাইলে হচ্ছে থিমের বিষয়গুলো একটু চেক করে নিতে পারেন আমি থাকতে থাকতে ক্লাসে। আর হোম টাস্ক হিসাবে আমরা এই কন্টেন্ট পাবলিশ বা পোস্ট করার বিষয়টা আমরা দেখে নিতে পারি, ঠিক আছে?